রক্ত ঝরানোর ইতিহাস অবশ্যই ছাত্রদলের আছে, কিন্তু রক্ত নেওয়ার ইতিহাস কতটুকু আছে? ছাত্রলীগও বলতো যে তারা শান্তির পক্ষে কাজ করছে, প্রগতির পক্ষে কাজ করতেছে, শিক্ষার পক্ষে কাজ করতেছে, কিন্তু তারা আবরার ফাহাদের মতো নিরীহ একজন মানুষকে মানে হত্যা করেছে দিনে দুপুরে। প্রতিপক্ষের সাথে সংঘাত করতে গিয়ে হয়তো বা কিছু রক্ত ঝরেছে, কিন্তু সেটা কেমন ঝরেছে আসলে? ধরুন আমাকে ছাত্রলীগ অ্যাটাক করছে, হ্যাঁ, আমি তার জবাব দিতে হচ্ছে, তো পরিস্থিতি সাপেক্ষে তার সাথে বা অপরাপর অন্য অন্য ছাত্র সংগঠন যারা আছে তাদের সাথে আমাদের কিছু ঝগড়া ফাসাদ হয়েছে, সেই জায়গাতে কিছু রক্ত ঝরেছে। কিন্তু আপনাদের নিজেদের পক্ষের মধ্যেও তো রক্তারক্তি হয়, চেয়ার মারামারি হয়, তারপরে মঞ্চ ভেঙে দেওয়া হয়, গুলি করা হয়, গুলি করে সাধারণ মানুষ মরছে, এরকমও কিন্তু নজির আছে। নবজাতকের হাত সবসময় মুষ্টিবদ্ধ হয়, ইটস ইন্ডিকেটর যে সে নিতে চায়, কন্ট্রোল করতে চায়। মুষ্টিবদ্ধ থাকার অর্থ হলো আমি তোমাকে মারতে চাই, না না না, কন্ট্রোল এরকম কিছু মারতে চাও না, আচ্ছা। কন্ট্রোল করতে চায়। খালেদা জিয়ার স্বপ্ন ৭২ সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া। তো আমি আপনার কাছে জানতে চাইবো, সংবিধান কখন ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে? যারা বিরোধী দলীয় রাজনীতি করছেন তারা জোর করে আমাদেরকে সংস্কার বিরোধী, জুলাই বিরোধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। যারা হাবুটের পক্ষে ভোট দিয়েছে তাদের ভোটকে ভায়োলেট করা হয় কিনা আপনি কি মনে করেন? আচ্ছা, এখন গণভোটটা প্রায়োরিটি পাবে নাকি আপনার জাতীয় নির্বাচন যেটা হয়েছে সেটা priority? জাতীয় নির্বাচন অবশ্যই প্রায়োরিটি পাবে, কিন্তু ওইটা তো তাহলে এখানে জাতীয় নির্বাচনে তারা কিন্তু 51% ভোট পেয়েছে, তো আমি তো এটাও কিন্তু বলতে এখানে পারি, 70%। এখানে আপনি তর্কের খাতিরে যদি বলতে পারি 51% বা 2/3 মেজরিটি, 51% তো ভোট আমার, আমি তো 213টা সিট নিয়ে সংসদে আছি, তাই না? তো 2/3 মেজরিটি নিয়ে আমি যদি আজকে বলি যে 72 সংবিধান না, কোনো সংবিধানে থাকবো না বাংলাদেশে, এটা তো আমি পাশ করে নিতে পারবো না। সংবিধানের ষষ্ঠ তফসিলে কিন্তু বলা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক, কিন্তু আপনারা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক কেন বলেন? আমার গার্লফ্রেন্ড ছিল। তাই? হ্যাঁ অবশ্যই। আপনার গার্লফ্রেন্ড ছিল? তো আমি সেটা হারাইতে হয়েছে। আচ্ছা, কমিটমেন্ট টু পলিটিক্যাল পার্টি, মানে রাজনীতি রাজনীতিকরণের জন্য পছন্দ করে নাই। ছাত্র দলের অভ্যন্তরীণ প্র্যাকটিসে মানে কি বউ থাকতে পারবে না কিন্তু গার্লফ্রেন্ড থাকতে পারে, এরকম ব্যাপার? প্রেসিডেন্ট আছে আমেরিকা, যারা যে বউ নাই কিন্তু ভাড়া মানে জোর করে বা ভাড়া করে একটা নিয়ে আসে, আইনে যদি আমার পাশে দাঁড়ায় থাকতো তোদের মতো। রিয়াল ফ্যাক্টস হচ্ছে আসলে তারা গুপ্ত ছিল। আপনি যদি বলেন যে উদাহরণ দিয়েছেন যে শফিকুল ইসলাম মাসুদ, তিনি বেগম জিয়ার সাথে মঞ্চ শেয়ার করেছেন, বেগম জিয়া তার সাথে মঞ্চ শেয়ার করেছেন, হ্যাঁ শেয়ার করেছেন, এবং তখন বিএনপি ক্ষমতায় ছিল, সরকারে ছিল। এটাই হয়, সরকারে থাকা অবস্থায় ছাত্র শিবিরের নেতা বা বিরোধী দলে থাকা অবস্থায় কিছুদিন ছিল, তারপরে তারা হয়তো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। তো এক লোক একটা মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে গোলাম আজম সাইদি বাংলার ইহুদি। ছাত্রলীগের বহু পদধারী কর্মী তারা ছাত্র শিবির, আমি প্রমাণও দিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো আপনাদের জন্য ভয় আছে? এই যে ছাত্রলীগ হঠাৎ করে তাসের ঘরের মতো কেন এমন পালায় গেল এক রাতে? কি ছাত্রলীগ কোথায়? দেখা গেছে যে এক রুমে 5 জন ছাত্রলীগ, তার মধ্যে একজন পলায় যাচ্ছে আর 4 জন বলতেছে যা তুই যা, আমরা আছি এখানে, ওরে মারতেছে। সবগুলো পদধারী, তাহলে হইলোটা কি? ছাত্রদল সভাপতি রাকিব ভাইকে চাচ্চু কেন বলা হয়? সালাউদ্দিন কেন বলা হয়? উনি শিলংয়ে ছিলেন। আচ্ছা, রহমানকে খাম্বা বলা হয়েছে। এটা অবশ্যই ঘৃণার ব্যাপার এবং এটা বন্ধ হওয়া উচিত। মানে গুপ্ত রাজনীতির সুফল আছে, তাহলে তো গুপ্ত রাজনীতি আপনাদেরও করা উচিত ছিল মেবি। আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত আপনাকে আজকে আমাদের ঢাকা ডায়েরি পডকাস্টে। আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আজকে আমাকে ঢাকার জন্য। জি ভাই, আমরা বরাবরের মতোই আপনার কাছে জানতে চাইবো যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা এবং পড়াশোনা এবং শৈশব কোত্থেকে এবং ছোটবেলায় কোথায় পড়াশোনা করেছেন এবং গ্রাজুয়েশন কোত্থেকে কমপ্লিট করেছেন, এগুলো বিস্তারিত একটু আমাদেরকে শেয়ার করবেন। আমার জন্ম হচ্ছে ভোলা জেলায়, আমাদের দ্বীপ জেলা ভোলা, কুইন অফ আইল্যান্ড যেটাকে বলা হয়। ভোলা জেলার লালমোহন উপজেলা আমার, আর সেখানে নবীনগর বদরপুর ইউনিয়ন নামে একটা জায়গা আছে, ওই জায়গায় আমার জন্ম এবং ওখানেই বেড়ে ওঠা। আমার স্কুল জীবনটা ও পর্যন্তই ছিল। স্কুল বলতে আমি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, তো ওখানকার স্থানীয় একটা মাদ্রাসায় আমার এসএসসি পাশ করি এবং সৌভাগ্যক্রমে আমি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছিলাম ওই প্রতিষ্ঠান থেকে ইতিহাসের প্রথম এবং এখন পর্যন্ত শেষ একটা গোল্ডেন জিপিএ 5 ওটা আমি পেয়েছিলাম। এই সুনামটুকু আমার আছে ওই জায়গাতে। তো পরবর্তীতে আমি ওখান থেকে সুইচ করে ঢাকায় চলে আসি। ঢাকা আলিয়া থেকে আমি ইন্টারমিডিয়েটটা শেষ করি, এইচএসসি বা আলিম পরীক্ষা যেটাকে বলে। শেষ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্ট ছিল পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এটা। তো এখানে 4 বছর অনার্স এবং 1 বছর মাস্টার্স কমপ্লিট করার পরে পরবর্তীতে এখন সেম ডিপার্টমেন্টেই একটা প্রফেশনাল মাস্টার্স করছি। এটা কোর্সের নাম হচ্ছে পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তো আমার বরাবরই
ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি আমার রাজনীতির প্রতি একটা আগ্রহ ছিল, একই সাথে আমার খেলাধুলার প্রতি প্রচন্ড আগ্রহ ছিল, খেলাধুলা করতাম, পলিটিক্সটা করতাম। ছোটবেলা থেকেই পলিটিক্সের সাথে ইনভলভড, বিশেষ করে এগুলো অনেক বড় বড়, আমি আস্তে আস্তে বলবো। কিছু ঘটনার প্রেক্ষিতে রাজনীতিটাকে আমাকে আরো বেশি স্পর্শিত করে আর কি, অনুভূতি জাগরণ করে। আচ্ছা, তো আমি ছোটবেলা থেকে রাজনীতি করলাম এবং ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি। পরবর্তীতে ঢাকা আলিয়াতে আসলাম, সেখানে রাজনীতি করার স্পেসটুকু সেভাবে পাইনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি একদম প্রথম দিক থেকে রাজনীতিতে শুরু করি, ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি কত সালের দিকে? 2011 সাল থেকে। আচ্ছা, 2011 সালের প্রথম দিকে তো ওই সময় ছাত্র রাজনীতিটা খুব, মানে বিশেষ করে আমাদের বিরোধী দলীয় যে আমরা ছিলাম, আমাদের জন্য টাফ ছিল। তো কারা প্রথম 2-3-4 মাস আসলে কাউকে সেভাবে খুঁজে পাইনি। পরবর্তীতে কিছু সিনিয়র ছিল, ইমিডিয়েট সিনিয়র, তাদের মাধ্যমে ছাত্রদলের সাথে পরিচয়, এবং এটা আস্তে আস্তে শিকড়ের ভিতরে চলে গেল। কখন যে পর্যন্ত চলে আসলাম আর এটা জানা নেই, সময় চলে গেল। এবার আস্তে আস্তে গত 15 বছর এই বিশ্ববিদ্যালয়ের মাটিতেই রাজনীতি করছি, বেড়ে উঠছি, শিখছি। আপনি বললেন যে আপনি মাদ্রাসার ছাত্র, এবং এটাও সত্য যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা, শুধু নেতা না, অনেক বড় পদে আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক। এরকম একটা বড় পদে থাকার ক্ষেত্রে নিশ্চয়ই আপনাকে একদম তৃণমূল থেকে কাজ করে করে আসতে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের বিগত অভিজ্ঞতা বলে, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ, ওখানে কিন্তু যারা স্কুল কলেজ পড়ুয়া ছিল বা ইউনিভার্সিটি থেকে আসছে, তাদের খুব একটা সমস্যা হইতো না, কিন্তু মাদ্রাসায় যারা পড়তো তাদের ক্ষেত্রে ছাত্রলীগ করা এবং পদপদবি পাওয়ার ক্ষেত্রে তাদেরকে প্রতি মুহূর্তে দেখা যেত হচ্ছে যে বৈষম্য হইতো, যে তারা শিবির করছে কিনা, যেহেতু মাদ্রাসায় পড়ছে, কোরআন হাদিস পড়ছে। তো এই জিনিসটা আপনি ছাত্র দলে ফেস করছেন কিনা? আমি কখনো ফেস করিনি। বরাবরই যেমন ছাত্রদলের প্রতিষ্ঠা থেকে ছাত্রদল বেসিক্যালি ইনক্লুসিভ পলিটিক্সে বিলং করে। ছাত্রদলের একটা ইডিওলজিক্যাল একটা স্ট্রেংথ হচ্ছে বহুদলীয় রাজনীতি করা, অর্থাৎ বহুত্ববাদের যে রাজনীতিটা করা, প্লুরালিজম পলিটিক্সে এটাকে প্রমোট করা হচ্ছে ছাত্রদল প্লাস শহীদ জিয়া যে আদর্শ, সেই আদর্শের এই দুইটা মিলেই আমাদের রাজনীতিটা শুরু। আমাদের যে আইডিওলজিক্যাল যেই পয়েন্টগুলো আছে তার মধ্যে এটা একটা অন্যতম জায়গা, এবং এখানে ইনক্লুসিভ পলিটিক্সের যে ধারা, সেটা আমরা প্রতিষ্ঠাকাল থেকে আমাদের চলে আসছে। তো এখানে মাদ্রাসা ছাত্র হওয়া খুব বেশি ব্যারিয়ার না, কারণ এখানে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আপনার কোয়ালিটি দেখান, আপনার দক্ষতা কতটুকু এবং কমিটমেন্ট। আপনি মাদ্রাসায় পড়লেও আপনার যদি একটা দলের প্রতি কমিটমেন্ট থাকে, তাহলে সেটা আপনি অবশ্যই সেই পার্টি আপনি করতে পারবেন। এবং আমাদের বিভিন্ন আলিয়া মাদ্রাসা যেগুলো আছে, এগুলোতে আমাদের কমিটি আছে। আপনার একটা পয়েন্ট ঠিক আছে যে আলিয়া মাদ্রাসাতে শিবির প্রবণতা বেশি থাকে, কিন্তু সেটা যে খুব বেশি সত্য সেটাও না। যদি ছাত্রলীগের যে ট্যাবুটা তৈরি করে দিয়েছিল যে মাদ্রাসাগুলো মানে হচ্ছে শিবির করবে বা অন্য কোনো মৌলবাদী সংগঠনের সাথে জড়িত থাকবে, ব্যাপারটা এটা একটা ট্যাবু আকারে দাঁড় করাই দিয়ে গেছিল গত 15 বছর। এবার এটাকে আমরা সেখান থেকে ভাঙতে হবে এবং সমাজের ভিতরে স্ট্রাকচারটা নিয়ে আসতে হবে যে যে কোনো জায়গা থেকে রাজনীতিটা করতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে, সবাই তো জানে আমারটা তো ওপেন, আমি কখনোই প্রতিবন্ধকতার শিকার হইনি, বরং আমি সবসময় সহযোগিতা পেয়েছি। এবং আমি দেখেছি যে ছাত্রদলের বেশ ভালো ভালো জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হয়েছেন, সেন্ট্রালেরও কেন্দ্র পর্যায়েও নেতৃত্ব দিয়েছেন এরকম অসংখ্য নেতারা মাদ্রাসা পড়ুয়া। আপনি মাদ্রাসায় পড়ুয়া এবং আপনার ফেসবুকেও আপনি সেটা উল্লেখ করেছেন, ঢাকা আলিয়াতে পড়েছেন। কিন্তু আমরা ছাত্রদলের বেশ অনেকজনকে জানি যারা হচ্ছে তাদের যে মানে অতীতের যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যে ইতিহাস, এটাকে চাপা দিয়ে রাখতে চায়। এই ধরনের প্রবণতা কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং সেটা কি এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এবং সেটা কি ছাত্রলীগের যে চর্চা সেটার আবার পুনরাবৃত্তি কিনা? এটা ছাত্রলীগের চর্চার পুনরাবৃত্তি তো বলা ঠিক হবে না, এটা ইনফেরিয়র কমপ্লেক্সিটি আমি বলতে পারি। ইনফেরিয়র কমপ্লেক্সিটি থাকতে পারে, কারণ যেহেতু একটা ট্যাবু সমাজে প্রচলিত আছে, অনেকে মনে করে যে হয়তো আমি যদি এই পরিচয়টা দিতে থাকি তাহলে হয়তো আমাকে পদপদবীর ক্ষেত্রে আমাকে তো মানে বাস মাইনাস করা হবে, এই ধরনের একটা প্রবণতা থাকতে পারে। বাট আমার মতে আমি যেটা দেখি যে এখানে আসলে ইনফেরিয়র কমপ্লেক্সিটি দেখানো কিছু নেই। আমি আজ যে শনিবার, এটা তো শনিবারই, তো এইটা আমাকে বুঝতে হবে। সো আমি একটা জায়গা থেকে পড়ে আসছি, আমি কি সেটাকে সারা জীবন কিভাবে হাইড আউট করতে আমি যাইতে পারবো? তো আমাকে যেটা করতে হবে যে আমার যে পরিচয় আছে স্বকীয় সেটাকে প্রকাশ্য রেখেই আমি আমার দলের প্রতি কমিটমেন্ট এবং আমার যে কোয়ালিটি, সেটাকে যদি আমি প্রুভ করতে পারি, সেটাই হচ্ছে আমার সাকসেস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে পড়াশোনা নেতৃত্ব দিয়ে দায়িত্ব পালন করেছি। তো আমি
কয়েকটা কমিটিতে ছিলাম, 3টা কমিটিতে ছিলাম। তার মধ্যে একটা কমিটির একজন নেতা সে কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট ছিল। আচ্ছা, তাতে তো কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি, মানে আমার ছাত্রদলে এই প্রতিবন্ধকতাটা নেই। কেউ যদি এটা করে থাকে তাহলে আই থিঙ্ক এটা ইনফেরিয়র কমপ্লেক্সিটি থেকে করে। ছাত্রদল প্রতিষ্ঠা হয় 1979 সালে। এটা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়। আপনাদের একটা ডক্ট্রিন আছে বা স্লোগান আছে, আর সেটা হলো শিক্ষা, ঐক্য, প্রগতি। আপনাদের প্রায় 31 বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগ, তাদের সেই স্লোগান কিংবা ডক্ট্রিন যে নামেই বলি, ওইটা হলো যে শিক্ষা, শান্তি, প্রগতি। আপনাদেরটা ঐক্য আর তাদেরটা শান্তি, মানে শুধু একটা শব্দের মধ্যে ফারাক, আর বাকিগুলো সব একেবারেই সেম। আপনাদের 31 বছর পূর্বে প্রতিষ্ঠিত সেই ছাত্রলীগ দ্বারা কিছুটা হইলেও আপনারা অনুকরণ করছেন কিনা কিংবা অনুপ্রাণিত হয়েছেন কিনা? অনুকরণ বা অনুপ্রাণিত হওয়া কোনোটাই না এখানে। কারণ হচ্ছে আপনি দেখেন, আমরা তো ছাত্র এবং ছাত্র রাজনীতিবিদ। একজন ছাত্রের কাজ কি নিয়ে আসলে? শিক্ষা নিয়ে। আর ছাত্র রাজনীতি কেন মানুষ করে? সমাজের মানে প্রগতির জন্যই করে। প্রগতি মানে কি? সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, মানে আধুনিকায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাই তো? তো রাজনীতি আমরা যারা করি তারা সমাজকে কিভাবে অগ্রগামিতার দিকে নিয়ে যাব সেই জন্যই তো করে থাকি। সো প্রগতি এবং শিক্ষা এই দুইটা জিনিস, তো এই দুইটা জিনিস হচ্ছে ইউনিভার্সাল ভ্যালু। হ্যাঁ, এই দুইটা জিনিস আপনি যে কোনো ছাত্র সংগঠন যারাই আছে প্রত্যেকেরই কিন্তু এই দুইটা ভ্যালুস থাকতে হবে। শিক্ষা থাকতে হবে এবং রাজনীতিটা যে করবে সেটা যে উন্নয়নমুখী, আধুনিকায়ন বা উৎপাদনমুখী রাজনীতি, এই জায়গাগুলোর দিকে তাদের যেতে হবে। তো শিক্ষা এবং প্রগতি এই দুইটা তো আপনার ইউনিভার্সাল ভ্যালুজের অংশ হিসেবে এখানে থাকছে। আর যেটা আপনি বলতে পারেন যে যেখানে পরিবর্তন হয়েছে ঐক্য এবং শান্তি, তো আমি মনে করি আমাদেরটা অনেক বেশি কমপ্লিট। কারণ আপনি শান্তি আনয়নের জন্য ইউনিটি বা ঐক্যটা খুব দরকার। তো ঐক্য ব্যতি রেখে শান্তি প্রতিষ্ঠিত করা তো সম্ভব না। আপনি যদি অনৈক্য বজায় রাখেন তাহলে শান্তি কতটুকু প্রতিষ্ঠিত হবে এটা তো মানে ম্যাটার অফ ডিবেট না, এটা একদম ক্লিয়ার যে আপনি ইউনিটি থাকতে হবে, তারপর আপনি শান্তি প্রতিষ্ঠিত হবে। ছাত্রলীগ কিন্তু তাদের ডক্ট্রিন অনুসারে তারা কিন্তু তার বিপরীতটাই করেছে। তারা শান্তি রেখেছে। আমি সেখানে বললাম যে বরং আমি বলবো যে আমরা অ্যাডভান্সড এবং আমরা কমপ্লিট, কারণ আমরা ঐক্যটাকে প্রায়োরিটি দিয়েছি। দুইটা ইউনিভার্সাল ভ্যালুজ আছে, শিক্ষা এবং প্রগতি, এই দুইটা গেল। এর পাশাপাশি যে ঐক্য এবং শান্তির কথাটা আসছে সেখানে আমরা ঐক্যটাকে রেখেছি। ঐক্যটা কেন রেখেছি? ঐক্যটা রেখেছি হচ্ছে আপনি ঐক্যর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে বা ঐক্যর মাধ্যমে সমাজ উন্নতির দিকে আগায় যাবে, ব্যাপারটা কিন্তু এখানে। সো ঐক্য, শিক্ষা, ঐক্য এবং প্রগতি এটা একটা কমপ্লিট এবং অ্যাডভান্সড একটা আইডিয়া, অ্যাডভান্সড একটা ডক্ট্রিন আপনি বলতে পারেন। এবং আপনি যদি বলেন যে যেমন ছাত্র শক্তি বা ছাত্র অধিকার পরিষদ যেটা এখন, তাদেরও কিন্তু শিক্ষা, মাঝখানে আমি ভুলে গেছি কি যেন, আর শিক্ষা সামথিং, এটা মানে খুব কাছাকাছি এরকম কিছু না, শিক্ষা প্রগতি দুটো আছে। আচ্ছা, মাঝখানে কিন্তু তারা ওই একটাই রেখেছে, অর্থাৎ প্রত্যেকটা ছাত্র সংগঠন। সেটাও কি আপনাদেরকে অনুকরণ করলো? না, আমি মনে করি না অনুকরণ করেছে এটা। ওই যে প্রথমে আমি একটা কথা বললাম যে ছাত্র সংগঠনগুলোর ইউনিভার্সাল ভ্যালু তো এটা। প্রথমে আপনি শিক্ষা নিয়ে কাজ করছেন, যেহেতু আপনি একজন ছাত্র, তো আপনি তো শিক্ষার ভিতরে আছেন, শিক্ষা থাকবেন। আর প্রগতি, কারণ সে রাজনীতি করছে উন্নয়নের স্বার্থে, উৎপাদনের স্বার্থে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে। সো সেখানে প্রগতি শব্দটা খুবই রিলেভেন্ট। সো এই দুইটা আছে, এরপরে যে যার মতো করে যেটা নিচ্ছে। তো আমি মনে করি যে আমাদের যে ঐক্য শব্দটা এসছে এটা খুবই কমপ্লিট টার্ম, এবং এটা একটা যে ডক্ট্রিনটা আছে এটাকে ফুলফিল করে এবং অ্যাডভান্সড, এক কথায় অনেক কিছু বলে দেয়। ছাত্রলীগ কিন্তু শিক্ষা, শান্তি, প্রগতি এই ডক্ট্রিনের উপর তারা মানে অবিচল ছিল না, তার বিপরীতটাই করেছে। আমাদের সমাজে শিক্ষা বিরোধী যত কার্যক্রম আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকে বাধা বিপত্তি ঘটানোর জন্য, ব্যাহত করবার জন্য যত রকমের অরাজকতা আছে, সব ধরনের কাস্টম তারা কিন্তু করেছে। তো এবং শিক্ষার বিরোধিতাই করেছে বরঞ্চ। তারপরে শান্তি তো হয় নাই সমাজে। তো আপনি জানেন, আপনারাও ভালোভাবে রাজনীতি করতে পারেন নাই, মাঠে নামতে পারেন নাই, অনেক সময় পরিচয় গোপন করতে হয়েছে। শান্তির বিরোধিতাই করছে প্রগতি। যে শিক্ষা এবং শান্তির বিরোধিতা করলো, আলটিমেটলি সে প্রগতিরই বিরোধিতা করলো। ফলে ওই জায়গায় ছাত্রদল শিক্ষা, ঐক্য, প্রগতির যেই ডক্ট্রিনের জায়গা থেকে তারা বাস্তবতার জায়গায় কতটুকু তাদের ডক্ট্রিন অনুসারে তাদের মানে মতাদর্শকে কায়েম করতে পারতেছে বলে মনে করেন? প্রথমত বলে রাখি, ছাত্রলীগের কথাটা এনেছেন তো এখন নিষিদ্ধ সংগঠন প্লাস অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি। তারপর বলতে হয় শিক্ষা, শান্তি এবং প্রগতি। তো এটা তাদের যেই ডক্ট্রিন ছিল, এটা
প্রথমত ডক্ট্রিন তো থাকতেই পারে, কিন্তু ম্যাটার অফ প্র্যাকটিসের জায়গাতে কে কতটুকু করছে প্রশ্নটা আপনার সেই জায়গাটাতেই ছিল। তারা সেটা পারে নাই, আমি মনে করি যে পারে নাই। প্রথমত তাদের যে শান্তি মাঝখানে যে ট্যাগটা তারা রেখেছে, এটা তো ঐক্য আমি আগেই বলেছি, আগের প্রশ্নেই বলেছি যে ঐক্য ছাড়া আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। ছাত্রলীগ বা ছাত্রলীগের যারা প্রেসিডেন্ট আছে, তারা তো বেসিক্যালি সমাজের ভিতরে এক ধরনের বৈষম্য তৈরি করা, ক্লাসিফিকেশন তৈরি করা, অনৈক্য সৃষ্টি করা, এটাই তো করে গেছে। তো সেখানে আপনি শান্তি তো প্রতিষ্ঠা করতে পারবেন না। তো মৌখিক স্লোগান অনেকে অনেক কিছু দিতে পারে, বাট সেই স্লোগানকে কার্য ধারায় পরিণত করা এটা খুবই টাফ, এবং সেটার জন্য কমিটমেন্ট থাকতে হবে আপনার, ফিলোসফিক্যালি আপনি সাউন্ড হতে হবে, আপনার পলিটিক্যালি অ্যান্ড সোশ্যালি আপনি অ্যাকসেপ্টেড অ্যান্ড এমবেডেড হতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু। ছাত্রদলের কথায় এবার যদি আসি, তাহলে ছাত্রদল প্রতিষ্ঠাকাল থেকে আপনি যদি একটু লক্ষ্য করে থাকেন, শিক্ষা, ঐক্য এবং প্রগতি, তিনটা তো আপনার ডক্ট্রিন, কিন্তু এই তিনটাকে আমি যদি আপনার কম্পাইল করে যদি আমি আগাই, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের মানে আমরা যদি সমাজটাকে বাংলাদেশ হিসেবে চিন্তা করি, তাহলে বাংলাদেশকে প্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য ছাত্রদল কিন্তু প্রথম থেকে রক্ত ঝরিয়েছে। আপনি যদি প্রতিষ্ঠা থেকে দেখেন, তাহলে আপনার জিয়াউর রহমানের বাংলাদেশি ন্যাশনালিজম যে ইডিওলজিক্যাল অবস্থান এবং যেটা তিনি প্রবর্তন করেছিলেন, সেই ইডিওলজিক্যাল যে ধারণা বাংলাদেশি ন্যাশনালিজমের ভ্যানগার্ড হয়ে কিন্তু ছাত্রদল কাজ করে গেছে। হোয়াট ইজ বাংলাদেশি ন্যাশনালিজম? এটা হচ্ছে বাংলাদেশের দল মত নির্বিশেষে, পথ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ভিতর নিয়ে আসা, যেখানে সবাই তার নিজস্ব মতের চর্চা করবে, নিজস্ব কথাগুলো বলবে এবং নিজের যেই নাগরিক অধিকার সেগুলোকে সমানভাবে ইকুইটি সেটা সে এনজয় করবে। এটা হচ্ছে বাংলাদেশি ন্যাশনালিজমের প্রাইমারি কনসেপ্ট। আচ্ছা, তো ছাত্রদল সেটা কাজ করেছে। ছাত্রদল বাংলাদেশে যতবার গণতন্ত্র পদচ্যুত হয়েছে, ততবারই ছাত্রদল গণতন্ত্রের লড়াইয়ে অংশগ্রহণ করেছে। সেটা প্রথমত বহুদলীয় গণতন্ত্রের যেই জিয়াউর রহমান প্রতিষ্ঠা করতে গিয়েছেন, সেটার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সহযাত্রী হয়েছে, এবং তারও পরে স্বৈরাচার হাসিনা আমলে যে গণতন্ত্র প্লাস বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে যখন প্রত্যেকটা পিলারকে যখন ভেঙে দেওয়া হয়েছে, সেই জায়গাতে প্রথমত বেগম খালেদা জিয়া, পরবর্তীতে দেশনায়ক আমাদের জনাব তারেক রহমান, তো বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদের নেতৃত্বে যেই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনটা ছিল, একই সাথে বাংলাদেশকে একটা ভঙ্গুর সমাজ ব্যবস্থা থেকে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আলোকিত সমাজের দর্শন এবং সেটাকে প্রতিষ্ঠিত করা, এই কাজগুলোতে ছাত্রদল সবসময় ভূমিকা রেখেছে। ছাত্রদল এই কাজ করতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত ছড়িয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, মানে কাউন্টলেস, অসংখ্য। তো সুতরাং আমি মনে করি যে যেই ধারণা থেকে শিক্ষা, ঐক্য, প্রগতি, সেই ধারণাকে প্রতিফলিত করার ক্ষেত্রে ছাত্রদল বেশ ভালোভাবেই সফল। দু এক জায়গায় বিচ্যুতি থাকতে পারে, বাট আমি মনে করি যে মোটা দাগে ছাত্রদল তার যে কমিটমেন্ট, রক্ত ঝরিয়েছে সেই ইতিহাস আমি কমিটমেন্ট টু কান্ট্রি, যেটা ছাত্রদল তার রাজনীতির যেই প্রত্যেকটা রাজনৈতিক দলের যে মোটোটা থাকা উচিত, কমিটমেন্ট টু কান্ট্রি, কমিটমেন্ট টু সোসাইটি অ্যান্ড কমিটমেন্ট টু নেশন, এই জায়গাটাতে ছাত্রদল কাজ করে গিয়েছে। রক্ত ঝরানোর ইতিহাস অবশ্যই ছাত্রদলের আছে, কিন্তু রক্ত নেওয়ার ইতিহাস কতটুকু আছে আপনি প্রমাণ দেখান। বিশেষ করে আমরা তো বাংলাদেশের গতানুগতিক যে ছাত্র রাজনৈতিক দলগুলো আছে, এদের ইতিহাস তো মনে করেন ভালো দিক খারাপ দিক দুটোই আছে। এবং বিশেষ করে ছাত্রলীগও বলতো যে তারা শান্তির পক্ষে কাজ করছে, প্রগতির পক্ষে কাজ করতেছে, শিক্ষার পক্ষে কাজ করতেছে, কিন্তু তারা আবরার ফাহাদের মতো নিরীহ একজন মানুষকে মানে হত্যা করেছে দিনে দুপুরে। তো এরকম বিষয়গুলোকে আসলে আমরা কতটুকু নিজেরা আত্মস্থ করতে পারতেছি যে, এবং আত্মসমালোচনা করতে পারতেছি, এই জায়গায় ছাত্রদল মানে আত্মসমালোচনার জায়গায় কতটুকু এগিয়ে আছে বলে মনে করেন? অফকোর্স আমি মনে করি দিস আর লার্নিং। আমি আপনি শুধু আবরার ফাহাদের কথা উল্লেখ করলেন, তো বিশ্বজিৎকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা, এরকম অনেক উদাহরণ আছে, হত্যা করা, অসংখ্য উদাহরণ আছে। এখন আবার 7 মার্ডার, সেই ঐতিহ্যবাহী আপনি একদম প্রায়র টু কান্ট্রি, একদম আমাদের বাংলাদেশের প্রথম ইতিহাসের দিকে 7 মার্ডার হওয়া, ট্রিপল মার্ডার হওয়া, এই ধরনের অসংখ্য ঘটনা ছাত্রলীগের মাধ্যমে ঘটেছে। কিন্তু ছাত্রদলের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটেনি। মানে আপনি টার্গেটেড, আমি বলছি আপনাকে, টার্গেটেড করে একটা ভায়োলেন্ট সিচুয়েশন তৈরি করা, এই ধরনের ঘটনা ছাত্রদলের ক্ষেত্রে খুবই বিরল। আপনি যেটা দেখাতে পারবেন সেটা হচ্ছে যে প্রতিপক্ষের সাথে সংঘাত করতে গিয়ে হয়তো বা কিছু রক্ত ঝরেছে, কিন্তু সেটা কেমন ঝরেছে আসলে? ধরুন আমাকে ছাত্রলীগ অ্যাটাক করছে, হ্যাঁ, আমি কি তার জবাব দিতে হচ্ছে, তো পরিস্থিতি সাপেক্ষে তার সাথে বা অপরাপর অন্য ছাত্র সংগঠন যারা আছে তাদের সাথে আমাদের কিছু ঝগড়া ফাসাদ হয়েছে, সেই জায়গাতে কিছু রক্ত ঝরেছে, এটা অস্বীকার করছি না। বাট যেটা বলছি যে আবরার ফাহাদ বা বিশ্বজিৎ, আবু বকর,
এই ধরনের যে ঘটনাগুলো আছে, ইনসিডেন্টগুলো আছে, সেগুলো আমাদের জন্য লার্নিং, এবং সেগুলো থেকে আমরা শিক্ষা নিচ্ছি। আমাদের যদি অতীতে ভুল ত্রুটি থেকে থাকেও, ঠিক আছে, সেটাকে শুধরে নিয়ে এই ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি আর কখনো না বাংলাদেশের মাটিতে না ঘটে, সেটার প্রতি আমরা কমিটেড এবং আমরা দায়বদ্ধ। আচ্ছা আচ্ছা, না সেরকম তো অবশ্যই সেটা আমরা আকাঙ্ক্ষা করি, এবং বাংলাদেশের ছাত্র জনতা তো এটাই চায় যে একটা সহনশীল পিসফুল কোএক্সিস্টেন্সের মাধ্যমেই একটা বাংলাদেশে রাজনৈতিক অবস্থা নির্মিত হোক। আপনি যেটা বলছেন যে প্রতিপক্ষের সাথে সংঘর্ষে গিয়ে জিনিসগুলো হয়েছে, রক্তারক্তি হয়েছে, কিন্তু আপনাদের নিজেদের পক্ষের মধ্যেও তো রক্তারক্তি হয়, চেয়ার মারামারি হয়, তারপরে মঞ্চ ভেঙে দেওয়া হয়, গুলি করা হয়, গুলি করে সাধারণ মানুষ মরছে, এরকমও কিন্তু নজির আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কেন হয়? হ্যাঁ, এগুলা আমি তো আপনার এগুলো ঘটনা ঘটছে, ঘটে না যে তা না, একেবারে যে সব কিছুই ঘটবে না ব্যাপারটা এমনও না। হিউম্যান এরর থাকে, এবং সেক্ষেত্রে সংগঠন যেহেতু হিউম্যান মানুষের মাধ্যমে সংগঠিত হয়, সেখানে ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে গিয়ে বিভিন্ন জায়গায় অনেক সময় এ ধরনের কিছু ঘটনা তো ঘটেছেই। তো সেগুলো তো অবশ্যই আমি প্রথমেই একটা কথা বলে ফেলেছি, প্রত্যেকটা ঘটনায় লার্নিং, এবং আমরা কমিটেড যে এই ঘটনাগুলো যেন না ঘটে। বিশেষ করে এখানে যে জিনিসটা আমি একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির জনক যিনি, অর্থাৎ হবস, লক, রুশো, এগুলো যদি আপনারা পড়ে থাকেন, তাহলে সেখানে হবস বলেছেন যে হিউম্যান বিইং ইজ কম্বিনেশন অফ গ্রিড, গ্রাইভেন্স, এটসেট্রা, মানে লোভ, লালসা, হিংসা, এগুলো নিয়ে কিন্তু একজন মানুষ গঠিত হয়। আপনি যদি দেখেন, মানুষ যদি জন্মগ্রহণ করে তখন তার হাত মুঠো থাকে, মানে আপনি দেখেছেন কিনা কখনো যে নবজাতকের হাত সবসময় মুষ্টিবদ্ধ থাকে? ওয়াই? ইটস আ ইন্ডিকেটর যে সে নিতে চায়, কন্ট্রোল করতে চায়। মুষ্টিবদ্ধ থাকার অর্থ হলো আমি তোমাকে মারতে চাই? না না না, কন্ট্রোল করতে এরকম চায়। কিছু? মারতে চাও না, আচ্ছা। কন্ট্রোল করতে চায়। এটা কিন্তু একটা মানে ফিলোসফিক্যাল একটা স্টেটমেন্ট। আচ্ছা আচ্ছা, যে তাহলে অর্থাৎ মানুষের ভিতরে প্রবৃত্তিটা আছে, সেই প্রবৃত্তিটা যখন সামষ্টিক হয় তখন আরো বড় হয়। এখন এটাকে তো আপনি পলিটিক্যাল কনসাসনেস বিল্ড আপ ছাড়া এটাকে আপনি রোধ করতে পারবেন না। সো সেই জায়গাতে আমি মনে করি সুস্থ ধারা রাজনীতি প্র্যাকটিসটা হতে হতে একসময় এই জিনিসগুলো থাকবে না। এবং বাংলাদেশের সামাজিক স্ট্রাকচারের সাথে যেহেতু এই জিনিসগুলো জড়িত অঙ্গাঙ্গিভাবে, সেক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে কিছু কিছু ক্ষেত্রে, বাট আমি মনে করি না যে ঘটনাগুলো ঘটা উচিত। এবং এই ঘটনাগুলোকে যতটা সম্ভব, মানে যেহেতু পলিটিক্যাল কমিটমেন্ট একটা থাকে, তো যারা পলিটিক্যাল কর্মী, রাজনৈতিক কর্মী, তাদের উচিত সেই কমিটমেন্টটাকে বজায় রাখা। তো এটা আমাদের দিক থেকে যেগুলো হয় সেগুলোর জন্য অবশ্যই আমরা দুঃখিত, এবং আই ফিল সরি। আচ্ছা, এবং এটা যেন ভবিষ্যতে না ঘটে, এবং এই ঘটনাগুলো ঘটাতে গিয়ে অনেক বড় রকমের ঘটনা যেন না ঘটে, আবরার ফাহাদের মতো হত্যাকাণ্ড যেন না ঘটে, এগুলোর জন্য আমরা কমিটেড টু স্টুডেন্টস। ফারহান ভাই, আপনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই, কারণ আপনি এত বিনয়ের সাথে জিনিসগুলোকে ব্যাখ্যা করতেছেন, যে সরি ফিল করতেছেন, এই জিনিসটা আসলে আমাদের মধ্যে কম আর কি। হ্যাঁ, আমাদের যারা এই ছাত্র সংগঠন কিংবা রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা এই জিনিসটা বিগত সময়ে আমরা দেখি নাই। এই প্র্যাকটিসটা হওয়া উচিত। না, পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আমি কোথাও পড়েছিলাম যে 10টা গুণ থাকা উচিত একজন মানুষ যদি রাজনীতি না যে কোনো ভাবে সে নেতৃত্ব দিতে চায়, তার ভিতর 10টা গুণ থাকা উচিত। তার মধ্যে একটা বিনয়, এই জিনিসটা থাকতে হবে। এখন আমি জানি না আমি কতটুকু বিনয় প্রকাশ করতে পারছি, বাট আই থিঙ্ক যে এটা হওয়া উচিত। এবং এটা আপনার ভুলকে, মিসডিডসকে অ্যাড্রেস করে সেখান থেকে লার্নিং নিয়ে, এবং ভবিষ্যতে যেন এটা না হয় এবং বেটার কিছু হয়, সেটার জন্য যদি আমি প্রস্তুতিই না নিতে পারি, তাহলে আমার রাজনীতি করার আমি মনে করি না দরকার আছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, জনতার সরকার গঠিত হলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। তো জুলাই গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্য দিয়ে একটা জনতার সরকার কিন্তু গঠিত হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদের এখন। তো সেই জায়গায় জনতার সরকার যেহেতু গঠিত হইল, সেই খালেদা জিয়ার স্বপ্ন ৭২ সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া। তো আমি আপনার কাছে জানতে চাইবো, সংবিধান কখন ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে? খালেদা জিয়ার এই কথাটাকে না অপব্যাখ্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছেন 2011 নাকি 12 এই সময় 15 অ্যামেন্ডমেন্টের পর। 15 অ্যামেন্ডমেন্টে তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়ে যে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার যে একটা কূটকৌশল তারা
তৈরি করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, হুম। সেই প্রেক্ষিতে তিনি এই কথাটা বলেছেন এবং তিনি বলেছেন যে জনগণ যখন রায় দিতে পারবে, জনতা সরকার প্রতিষ্ঠিত হবে, তখন এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে। উনি কিন্তু But এই এটা- সংবিধানই বলছে। হ্যাঁ, এই উনি সংবিধান অর্থ যদি আহ, এটাই হতো, আমি লেট মি হুম। সে সামথিং, যে এটাই যদি হুম, হতো যে সংবিধানকে ছুড়ে ফেলা হবে, তাহলে তো সংবিধানের বিপরীতে আমরা এটা করতাম। কথাটা ছিল ৭২-এর সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে অনেক রকমের লুপহোল থাকতে পারে, সেগুলো নিয়ে নানা সময় বিতর্ক হয়েছে, হয়নি যে তা না, কিন্তু সংবিধানকে তো কেউ কখনো ছুড়ে ফেলেনি। এই কথাটা বেগম জিয়া বলেছেন ২০১১-১২ সালের দিকে, আর তার আগেও বেগম জিয়ার সরকার দুইবার প্রতিষ্ঠিত হয়েছে, হুম। 91-এ, পরবর্তী ২০০১-এ। তার আগে তো আওয়ামী লীগ সরকারও ছিল, এবং ২০০১-এর সরকারে আমাদের সাথে জামায়াত ইসলামীও ছিল, যারা এখন এই সংবিধান ছুড়ে ফেলার কথা বেশি বেশি বলতেছে, তারাও তো ছিল। কিন্তু সেই সংবিধান মেনে আবার পরবর্তীতে অন্তর্বর্তী সরকার যেটা আছে সেটা কিন্তু শপথও নিয়েছে। হুম। সো আপনি সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া কখনো কোনো সলিউশন হতে পারে না। আপনার রাষ্ট্রকে আপনি হচ্ছে ব্যক্তিগত উইল যেটাকে বলি, এটা দিয়ে আপনি চালাতে পারবেন না। রাষ্ট্র একটা পলিটিক্যাল উইলে চলতে হয়, এবং এখানে রাষ্ট্রের ভিতরে একটা কন্টিনিউটি থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতার মাধ্যমে সংবিধানকে আমরা বলছি যে এটাকে সংশোধন করা। না, হ্যাঁ, ব্যক্তির উইল দিয়ে তো বরঞ্চ ৭২ সংবিধান দিয়ে বেশি দেশকে পরিচালিত বা রাষ্ট্রকে পরিচালিত করা হয়। কারণ কারণ ৭২ সংবিধানটা এত বেশি প্রধানমন্ত্রীকে ক্ষমতায়ন করা হয়, যেটা উনি এককভাবে ফেসিস্ট হয়ে যাওয়ার জন্য যত রকমের এলিমেন্ট থাকা দরকার প্রায় সবটাই আছে এই সংবিধানে। তো সেই দিক থেকে যারা সংবিধান পরিবর্তনের কথা বলে বা সংস্কারের কথা বলে, তারা বলতে চায় যে একজন ব্যক্তি তার উইলিং এর মধ্য দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করবে, তার ইশারা ইঙ্গিতে রাষ্ট্রকে পরিচালনা করবে, এই জিনিসটা যেন না হয়, এবং সামগ্রিকভাবে ক্ষমতার এক ধরনের বিকেন্দ্রীকরণ যেন হয়। তো এইভাবে যেন রাষ্ট্রটা পরিচালিত হয়, সেই জন্য আমাদের নতুন সংবিধান। আচ্ছা, এই জায়গাটাতে আমি একটু কথা বলি, সেটা হ্যাঁ। হচ্ছে যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, হুম, হুম, এই ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হচ্ছে, হুম, হুম, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে হ্রাসকরণের কথা বলা হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হচ্ছে, হুম। রাষ্ট্রপতির ক্ষমতাকে হ্রাস করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ক্ষমতার মাঝখানে ভারসাম্য করা, বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়া, এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে, এই ব্যাপারগুলো আজকে যারা নতুন বলছে তারা আসলে কপি পেস্ট করে বলছে। হুম। এই কথাগুলো ২০২২ সালে ২৭ দফা, পরবর্তীতে ২৩ সালে ৩১ দফা যদি আপনি পড়ে দেখেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার যে ভারসাম্য আনয়ন করা হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হবে। তাহলে বিএনপি তো এই কথাগুলো আরও আগে থেকেই বলে আসছে। সংস্কারের যে কথাটা, ফেনাটা এখন যারা তুলছেন, তারা কিন্তু আমাদের এই সংস্কারগুলোকেই তারা বারবার প্রতিধ্বনিত করছেন, আমরা যে কথাগুলো বলে এসেছি। এবং একই সাথে যে অসংখ্য কমিশন গঠন করা হয়েছে গত ইন্টারিম সরকারের আমলে, এই কমিশনগুলোর কথাও আপনি ৩১ দফা যদি একটু উল্টে পাল্টে দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটা কমিশনের কথা ওই ৩১ দফার ভিতরে বলা আছে। সো বিএনপি শুধু ৩১ দফা না, তারও আগে ২০১৬ সালে ভিশন 2030 যখন গঠন করা হয়, এই বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া যখন এটাকে অ্যানাউন্স করেন, সেটাও যদি আপনারা পড়ে দেখেন, সেখানেও দেখবেন যে বিস্তারিত বলা আছে যে আগামী বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই, কিভাবে একজন ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ কিভাবে করানো যায়, এই পুরো প্রক্রিয়াটাকে ওখানে তুলে ধরা হয়েছে। সংবিধান থেকে শুরু করে পরবর্তীতে মানুষের জানমালের নিরাপত্তা, মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলার যে ব্যাপারগুলো আছে, প্রত্যেকটা সেক্টর ধরে 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 কিন্তু সেখানে কথাগুলো বলা আছে। ভিশন 2030-তে খুব ইলাবোরেটলি বলা আছে, ৩১ দফাতে সংক্ষিপ্ত আকারে বলা আছে। আমাদের যে ম্যানিফেস্টোটা আছে, আপনি লাস্ট ইলেকশনে যে আমরা ইশতেহারটা ঘোষণা করেছি, সেখানেও কিন্তু আমরা এই কথাগুলোকে আবারও প্রতিধ্বনিত করেছি। তো কথা হচ্ছে, সংস্কারের এই ব্যাপারটা কিন্তু বিএনপির কোনো দ্বিমত নাই। আপনার কি মনে হয় প্রবলেম হচ্ছে কোথায়? প্রবলেম হচ্ছে প্রক্রিয়া, আচ্ছা। প্রসেস। হুম। আপনি বলছেন বাতিল করে দিয়ে কমিশনের মাধ্যমে গঠন করা, এগুলো সাংবিধানিক অনেক রকমের ব্যাখ্যা বিতর্ক আছে, আমি সেগুলো দিকে যাচ্ছি না। আমরা বলছি যে প্রক্রিয়াটা, এবং এই প্রক্রিয়ার মধ্যেই বিএনপি আছে এবং এটা থাকবে, এবং বিএনপি এই ব্যাপারে কমিটেড। কারণ বিএনপির ইশতেহার তো এরকমই, তাই না? বিএনপির যে গত এত বছরগুলো যাবৎ যেই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলনটা বিএনপি করে এসেছে, এই পুরো আন্দোলনটা কিন্তু এই টার্মগুলোর উপরে বেস করে। সো এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমরা জানি না, তারা আমাদেরকে মিসরিড করছে সম্ভবত, অথবা পলিটিক্যাল রেটরিক দিয়ে রাজনৈতিকভাবে এক ধরনের প্রেশারাইজ করা, এই নাথিং এলস। আমি এর বাহিরে তেমন কিছু মনে করছি না। এগুলো এক ধরনের গলাবাজি এবং এগুলো দিয়ে মাঠ গরম করার রাজনীতি, এর বাহিরে আমি কিছু মনে করছি না। বরং আমি মনে করি যে যেই জায়গাটাতে ঐকমত্য কমিশনে দীর্ঘ একটা সংলাপের মাধ্যমে যে জায়গাটাতে আমরা এসে পৌঁছেছি, সেখানে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের একটা ঐকমত্যের ভিত্তিতে আমরা এসে পৌঁছেছি। সো এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। শুধু প্রক্রিয়াটা কি হবে, সেই জায়গাটাতে আসতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে বর্তমানে যারা বিরোধী দলীয় রাজনীতি করছেন, তারা
জোর করে আমাদেরকে মানে সংস্কার বিরোধী, জুলাই বিরোধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, এবং এটা আমরা বুঝি এটা পলিটিক্যাল বেনিফিট পাওয়ার জন্য, নাথিং এলস। তো আপনি এর বাহিরে মানে দৃশ্যমান যেই ব্যাপারগুলো আছে এর বাহিরে যদি আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষের যেই কমিটমেন্টের যে জায়গা সেটা কিন্তু এক। বিএনপিও চাচ্ছে, বিশেষ করে আমরা যারা বিএনপি তরুণ প্রজন্ম আমরাও চাচ্ছি যেন আগামীর বাংলাদেশে আর কোনো এই ধরনের ফ্যাসিজম যেন আমাদের উপরে আর মাথার উপরে এসে না চেপে ধরে, এটা আমরা চাচ্ছি। এটা আমাদের পলিটিক্যাল উইল, এবং এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার পলিটিক্যাল উইলটা আছে কিনা। আপনি আইন কানুন করে কিচ্ছু করতে পারবেন না, ধরেন ৭২ সংবিধান ফেলেই দিলাম, ফাইন, ২৬-এর একটা নতুন সংবিধান তৈরি হয়ে গেল, একদম নতুন নিউ ব্র্যান্ড, কালকে যে এটা ভায়োলেট হবে না এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? সংবিধান তো তৈরি হয় ভায়োলেট করার জন্য, নিয়ম তো হ্যাঁ তৈরি হয় ভঙ্গ করার জন্য। রাইট, এখানে গুরুত্বপূর্ণটা কি আসলে? গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল উইল। আপনি কমিটেড কিনা যে আপনি কাজটুকু করবেন, আপনার ভিতরে মোরাল এন্ড এথিক্যাল যেই স্ট্যান্ডার্ড আছে সেটা আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, নেগেটিভিটির দিকে না পজিটিভিটির দিকে, এটা হচ্ছে দেখার বিষয়। সো আমরা যেহেতু দীর্ঘ ১৭ বছরে আমরা প্রচুর রক্ত ঝরিয়েছি, তো এই তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার কারণে যেই একদলীয় শাসন ব্যবস্থা তৈরি হয়ে যায় সেটার সবচেয়ে প্রথম বলি তো আমরাই, তাই না? আমাদেরই তো বেশি রক্ত ঝরেছে, আমাদেরই তো নেতা বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আপনার পঞ্চগড় উপজেলা বা আপনার ভোলার সেই একটা ইউনিয়নের ওয়ার্ড কর্মীও তো পর্যন্ত মামলা খেয়েছে, জেলে গিয়েছে না? তো এই নির্যাতন নিপীড়নের গল্প তো আমাদের আছে। সো আমরা সেই জায়গা থেকে আমরা শিখেছি এবং সেটা আমাদের ভিতরে ধারণ করেছে, আমরা সেই জায়গাতে আমরা পলিটিক্যালি কমিটেড। সো প্রশ্ন হচ্ছে আপনি সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে, কন্টিনিউটির মধ্য দিয়ে আপনি যেটা জাতির জন্য মঙ্গলজনক হবে সেই দিকে আপনার না, আপনি বলছেন কমিটেড, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি যখন আমাদের এই সংবিধান নিয়ে কথা হচ্ছিল, যখন বিশেষ করে জুলাই সনদ প্রণয়ন নিয়ে সংস্কার কমিশনে কথা হচ্ছিল, তখন তাদের দফায় দফায় যে বৈঠকগুলো হয়েছে ওখানে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সংবিধান এবং বিশেষ করে জুলাই সনদকে বাস্তবায়ন করবার জন্য আমরা একই দিনে নির্বাচন চাই, জাতীয় নির্বাচন, এবং সাথে সাথে হলো গণভোটে হ্যাঁ ভোট নাকি না ভোট। এটা সেই অনুসারে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করলেন, এবং পরবর্তীতে তারেক রহমান দেশে এসে তিনি ক্যাম্পেইন করলেন গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটে যেন ভোট দেয়, এবং আবু সাঈদের কবর জিয়ারতের পরেও তিনি বলছেন যে গণভোটে যেন হ্যাঁ ভোটের পক্ষে মানুষ ভোট দেয়। তো সেই জায়গায় এখন তারা অন্যরকম একটা ব্যাখ্যা দিচ্ছে যেটা মানুষের জন্য, বিশেষ করে 70 আমি বলি 70% যারা হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে তাদের ভোটকে ভায়োলেট করা হয় কিনা আপনি কি মনে করেন? আচ্ছা, এখন গণভোটটা প্রায়োরিটি পাবে নাকি আপনার জাতীয় নির্বাচন যেটা হয়েছে সেটা প্রায়োরিটি পাবে? জাতীয় নির্বাচন অবশ্যই প্রায়োরিটি পাবে, কিন্তু ওইটা তো তাহলে এখানে জাতীয় নির্বাচনে তারা কিন্তু 51% ভোট পেয়েছে, তো আমি তো এটাও কিন্তু এখানে 70%। এখানে আপনি তর্কের খাতিরে যদি বলতে পারি 51% বা 2/3 মেজরিটি, 51% তো ভোট আমি তো 213টা সিট নিয়ে সংসদে আছি, তাই না? তো 2/3 মেজরিটি নিয়ে আমি যদি আজকে বলি যে 72 সংবিধান না, কোনো সংবিধানে থাকবো না বাংলাদেশে, এটাও তো আমি পাস করে নিতে পারবো না? পারবো তো। এই ম্যান্ডেট কিন্তু আমার আছে, তো এটাও একটা ম্যান্ডেট, ওইটাও একটা ম্যান্ডেট। এখন ব্যাপার হচ্ছে শুনেন, গণভোটের ব্যাপারে যেটা আসছে সেটাতে আমরা হ্যাঁ ভোটের জন্য প্রচারণা করেছি, কেন করেছি এগুলো আর না বলি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে আমরা ছিলাম, হ্যাঁ ভোটে দিয়েছিও, আমরাও দিয়েছি সেখানে, কিন্তু আমরা তো বারবারই বলছি যে গণভোটের যে রায় সেটাকেও বাস্তবায়ন করা, বাট প্রক্রিয়াটা নিয়ে প্রবলেম। কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা আমাদের প্রক্রিয়াটা নিয়ে প্রবলেম কোথায় আপনার দৃষ্টিতে? এটা ডিবেটের বিষয়, এটা আলোচনা হবে, এইটা কোন প্রক্রিয়াতে আমরা যাব সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু প্রতিপক্ষ আমাদেরকে যেভাবে বলছে যে আমরা এটা বাস্তবায়নই করব না, কথাটা কিন্তু একেবারেই, আমি তো আগে বলেছি, এটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক, এটা হচ্ছে গলাবাজির রাজনীতি। বাস্তবায়ন করব না এই কথা কখনোই বলা হচ্ছে না, আমরা বলছি প্রক্রিয়াটা কি হবে। তারা বলছে একটা কমিশন গঠন করতে হবে, কি সংস্কার পরিষদ নাকি একটা, তারা যে শপথ নিল সেটা হবে, আমরা বলছি যে না, এভাবে না, এটা তারা শপথ নেয় না, এটা সংস্কার কমিশনে যখন গঠিত এই আলাপটা উঠতেছে তখন কিন্তু বিএনপি উপস্থিত ছিলেন ওখানে। না, বিএনপি প্রতিনিধি শপথ নেয় না, শপথে না, মানে ইন্টারিম গভর্নমেন্টের যেই সেটা ঐকমত্য কমিশন না, ঐকমত্য কমিশন তো ইটস ওকে, এটা সবার উইলের ভিত্তিতে সেখানে ডিবেট হয়েছে, কথা হয়েছে, এবং সেখানে সবগুলো মিলিয়ে আমরা একটা পর্যায়ে এসে জুলাই সনদটা স্বাক্ষরিত হয়েছে না। কিন্তু এরপরে এখন যে এটাকে এই নির্বাচনের পরে তারা 2টা শপথ নিয়েছে, সেগুলো কিন্তু সাংবিধানিক কিছু রুলস আছে যেগুলো কিন্তু ভায়োলেট করে। আপনি যখন প্রথমে
জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন, তারপর যখন আপনি আবার ওটার শপথ নিলেন এই সংস্কার কমিশন পরিষদের, তখন কিন্তু আপনার প্রথম জিনিসটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। ঠিক আছে, তখন কিন্তু এটা থাকে না। এগুলো কিন্তু সাংবিধানিক অনেক ডিবেটের ইস্যু আছে। আপনি যদি আইনি জায়গাগুলোতে যান তাহলে এগুলো নিয়ে অনেক রকমের কথাবার্তা হতে পারে। আমি সেই জায়গাগুলোতে যাচ্ছি না। আমি বলছি যে এখানে পুরো জিনিসটাতে বিএনপির কোথাও দ্বিমত নেই। জুলাই আন্দোলনে বিএনপি বড় স্টেক হোল্ডার। বিএনপির সবচেয়ে একক সংগঠন হিসেবে বিএনপির সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, একই দিনে যেদিন আবু সাইদ হত্যা হয়েছে, শহীদ হয়েছেন রংপুরে, সেদিন কিন্তু ওয়াসিম আকরাম চট্টগ্রামে শহীদ হয়েছেন। সো বিএনপির এই অবদানকে খাটো করা যাবে না। বিএনপি জুলাই রক্ত দিয়েছে, তার আগে 17 বছর পর্যন্ত বিএনপি রক্ত দিয়েছে। সো বিএনপি এই জায়গাতে পলিটিক্যালি কমিটেড। প্রবলেম হচ্ছে প্রক্রিয়া নিয়ে। আমরা বলছি প্রক্রিয়া নিয়ে আসুন, কথা বলি কোন প্রক্রিয়াতে গেলে এটাকে আমরা নতুনভাবে সংশোধন করতে পারি। তারা বলছে আমরা এটা বাস্তবায়ন করতে দিচ্ছি না। এটা হলো একেবারে পলিটিক্যালি, এটা এক ধরনের গলা। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চান অবশ্যই, কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন, প্রক্রিয়াটা নিয়ে কথা হতে পারে, প্রসেসিংটা ভিন্ন রকমের হবে, কিরকম হইতে পারে এটা নিয়েও ডিবেট করতে চান আপনারা? না, এটা নিয়ে তো আলোচনা হবে, এটা তো অবশ্যই আলোচনা হইতে হবে। আলোচনা না হলে আমি আপনার উপর চাপা দিব না তো, বা আপনিও একটা জিনিস মানে আগডুম বাগডুম চেয়ে বসলেন, ব্যাপারটা তেমন না। আপনাকেও একটা সমঝোতার জায়গাতে আসতে হবে, আমাকেও একটা সমঝোতার জায়গাতে আসতে হবে। আপনি ঐক্যমত্য কমিশনের রিপোর্টগুলো যদি তাকান, তাহলে বিএনপির বিভিন্ন জায়গাতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে না, জামাতের বিভিন্ন জায়গাতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে না, সবাই তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ সেই জায়গাতে সে বলেছে যে না, এটা ফার্দার অবজারভেশনের জন্য এটা রাখা হোক। আমি যদি আমার ম্যান্ডেট নিয়ে আসতে পারি তখন আমি এটার সাথে মানি না। আপনি বলেছেন, কিন্তু আমি এটার সাথে দ্বিমত করার অধিকার তো আমার আছে কিনা? না, নয়তো তো ডেমোক্রেসি হলো না। আপনি যদি বলেন যে না, এইটাই মানতে হবে, সাপোজ আপনি আমাকে বললেন যে আমার সামনে একটা খাবারের মেনু দিলেন যে আপনি আজকে এটা খাবেন, আপনি আজকে বিফ খাবেন, ঠিক আছে, মানে কিন্তু আমার তাহলে এখানে কি হলো? আমি তো বিফ খাবো না। আমার মনে চাচ্ছে যে না, আমি বিফ খাবো না, আমি চিকেন খাবো। তাহলে আপনি আমাকে বললেন না, আপনার বিফই খেতে হবে। তখন আমি অনন্য উপায় হয়ে বললাম ঠিক আছে, নোট অফ ডিসেন্ট। আমি যখন পাবলিকলি যাব, তখন পাবলিক আমাকে যেটা বলবে, তখন সে আমার যে উইল, এটা যদি পাবলিক রেসপন্স করে ইতিবাচকভাবে, তাহলে আমি সেটা পালন করবো, আমি চিকেন খাবো। তো বিএনপি এই যে নোট অফ ডিসেন্টগুলো তাহলে কেন দেওয়ালেন? তাহলে ঐক্যমত্য কমিশনে সেখানে যে আমরা জুলাই সনদে স্বাক্ষরিত করলাম, সেখানে তো প্রত্যেকটা জায়গাতে লেখা আছে অমুক দল, এত নম্বর দল, এটা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। সেখানেই তো আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরটাই বা কেন দেওয়ালেন? তাহলে সেটার মূল্য থাকলো কোথায়? এত বড় একটা মানিক মিয়া বিনীত এত বড় একটা অনুষ্ঠান করে জুলাই সনদ স্বাক্ষর করলেন, সেখানে আবার এনসিপি যারা এখন বেশি গলাবাজি করতেছে, তারা কিন্তু যায়ও নি, সনদেই স্বাক্ষর করেনি। তাহলে সেটার আপনার গ্রহণযোগ্যতা থাকলো কোথায়? সেটা করাইলি না বা কেন? রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করাইলি না বা কেন? তো যাই হোক, এটা পরবর্তীতে গণভোটে গিয়েছে, সেখানেও কিন্তু অনেক শুভঙ্করের ফাঁকি আছে। যেমন 4টা প্রশ্ন দিয়েছেন, আপনি এক বাক্যে অ্যান্সার দিবেন। হোয়াই ভাই? আমার তো একটা পছন্দ নাও হতে পারে। সেদিকে তো আপনার বিএনপির 31 দফাতে তো আমরা যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা তো নিশ্চয়ই 31 দফার উপর একমত পোষণ করেই তো ভোট দিয়েছে। তো আমি তো 31 দফার মধ্যে 20 নম্বর দফার সাথে একমত নাও হইতে পারি, কিন্তু আপনারা তো ভোট দিতে হচ্ছে আমাকে। না, ভোট দিতে হচ্ছে এমন তো কোনো প্রায়োরিটি নাই। দিতে হচ্ছে না, দিয়েছে তো, নাও তো হইতে পারতো। না হইতে পারতো। এই জায়গাটা কিভাবে ব্যাখ্যা করবেন? ধরেন আপনি এখন দেখেন, আপনি 31টা দফার মধ্যে 20 নম্বরটার সাথে আপনি একমত না, মোটা দাগে আপনি 30টার সাথে একমত, তো আপনি দিতেই পারেন। কিন্তু এখানে যদি বাধ্যতামূলক না, নাও দিতে পারে না। হাবুটে এখানে আপনি একটা ব্যাপার হচ্ছে কি, 31 দফায় সেখানে নানা রকমের ইস্যুস গুলো আছে। আপনি মানে একটা দলীয় পার্সপেক্টিভ তো এটা সবগুলো ব্যালেন্স করে দেওয়া আছে। আপনি একটু পড়লে দেখবেন প্রত্যেকটা জিনিস ব্যালেন্স করে দেওয়া আছে, এবং রাষ্ট্রের সুবিধার্থে যে জিনিসগুলো করা যায় সেগুলোই করা হচ্ছে। আর গণভোটে যেখানে যেটা হচ্ছে, এখানে আপনি দেখেন সবগুলোই ধরেন রাষ্ট্রের সুবিধার্থে করা হচ্ছে, কিন্তু একটার সাথে একটা কন্ট্রাডিকশন থাকতে পারে। আমি তো হ্যাঁ না দিতেই পারি। তার আপনি 4টা প্রশ্ন উত্তর দিতেন, অথবা আপনি এক জায়গাতে দিতেন যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে কোট আনকোট, ঠিক সেভাবে এটার উপরে আপনি যদি একমত থাকেন, হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। তাহলে আমি হ্যাঁ ভোট দিতাম বা না ভোট দিতাম, সেটার উপর নির্ভর করতেছে। তখন সেখানে তাহলে আপনি আমাকে নোট অফ ডিসেন্টগুলো কেন দেওয়ালেন? এবং আপনি বলেছেনও যে ওই জুলাই সনদে লেখা আছে প্রত্যেকটা দল তার নিজস্ব ম্যানিফেস্টোতে, নির্বাচনকালীন ম্যানিফেস্টোতে উল্লেখ করবে, এবং সেই অনুযায়ী জনগণের উইল যদি তার পক্ষে থাকে তাহলে সে সেটা বাস্তবায়ন করবে। তাহলে এগুলো বলার অর্থ ছিল। আরিফ ভাই, 4টা প্রশ্নের সাথে 70% মানুষ অ্যাগ্রি হয়েছে বলেই কিন্তু তারা ভোট দিয়েছে, এবং তারা যদি দ্বিমত পোষণ করতো, কিংবা তারা যদি বলতো যে 4টা প্রশ্নের মধ্যে আমি 3 নম্বর প্রশ্নের সাথে একমত না, এই ধরনের মানুষ নিশ্চয়ই অনেক থাকার কথা, এবং তারা নিশ্চয়ই এটা নিয়ে আন্দোলন করতেন। আমাদের দেশ হচ্ছে আন্দোলনের দেশ, সংগ্রামের দেশ।
প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা না, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় শাহবাগ দখল হতেও করতে পারে, দেখি। আন্দোলন হতেও তো পারে। না, সেটা হতে পারে এখন ভোট দেওয়ার পরে না, আগে নিশ্চয়ই এই গণভোট নিয়ে প্রচারণা কিন্তু প্রায় মাসখানেক আগে থেকে প্রচারণা শুরু হয়েছে। জনতা জানে যারা ভোট দিয়েছে, আমাদের দেশের জনতা রাজনৈতিক সচেতন মানুষ, এখন অসচেতন কেউ নাই। হ্যাঁ, তো সেই দিক থেকে এরকম কিছু না, তো আমরা একটা দেখি কথা নাই। আপনাকে বলি কি, শুনেন, গণভোটের যেই আপনি পড়েছেন কিনা, আপনি কতটুকু বুঝছেন আমি জানি না। আমি পড়েছি। আমি এখনো আমি মোটামুটি পলিটিক্স তো করি, পড়াশোনাও করি, হুম। আমার বুঝতে খুব কষ্ট হয়। তো আপনি ধরেন গ্রামের একজন কৃষক যে বাংলাও পড়তে পারে না, সেও কিন্তু গিয়ে দেখেন হ্যাঁ অথবা না একটা ভোট দিয়েছে, মানে হচ্ছে আপনি তাকে যেভাবে বুঝিয়েছেন যে এটা হ্যাঁ ভোটই দেন। ধরেন আপনি ধানের শীষে ভোট দিলেন, হ্যাঁ, কিন্তু আপনি বললেন যে ঠিক আছে ধানের শীষের পাশাপাশি আমি ভাই ক্যাম্পেইন করেছি, তো আমি তো মাঠে কাজ করি, আমরা বলেছি ঠিক আছে আপনি ধানের শীষে ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন, শেষ। ও কেন হ্যাঁ দিবে কেন না দিবে, কেন্দ্রে গিয়ে ফোন মানে মানুষের এজেন্টের কাছে কোনটাই দিব, যে এজেন্ট যাকে যেটা বলেছে। সো এইটা আমি আন্ডারমাইন করছি না, কিন্তু এটা বাংলাদেশের একটা কালচারে পরিণত হয়েছে। গণভোটের এই কনসেপ্টটা মানুষের কাছে একেবারে নতুন, এবং গণভোটের এই কনসেপ্টটা যেটা গণভোটটা নেওয়া হয়েছে, এই গণভোট আপনাকে বলে নাই যে আপনার গণভোটের পর একটা আদেশ হয়েছে, কিন্তু আপনি গণভোট তো হ্যাঁ ঠিক আছে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, হ্যাঁ হবে, বিএনপি একমত হবে, 70% ভোট দিয়েছে না, আমি তো বাউন্ড, হ্যাঁ হবে, সমস্যা নাই। হোয়াট ইজ দ্য প্রসেস, এটা কি, হ্যাঁ হ্যাঁ হোয়াট ইজ দ্য প্রসেস, প্রসেসটা কি, আপনি কি সংস্কার পরিষদ গঠন করে হবে নাকি অন্য কোনো প্রসেসে হবে, সেটা নিয়ে ডিবেট হচ্ছে। আমাদের যেই সম্মানিত প্রতিপক্ষ তারা বলছে যে আমরা এটা বাস্তবায়ন করবো না। ভাই এই প্রশ্নটা এখানে না, আচ্ছা, মানে আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ আছে হয়তোবা, অথবা এটা একটা মিসলিড পলিটিক্স, নাথিং এলস। আমি এটাকে এভাবেই নিতে পারি, এটা পলিটিক্যাল রেটরিক হিসেবে আমি নিচ্ছি। মাঠে কিছু কথা বলতে হবে, বলা উচিত, বিরোধিতার জায়গা তো পাচ্ছে না। গত এক মাস আমাদের যে জেস্টার পলিটিক্সের কোনো বিরোধের জায়গা তো পাচ্ছে না। দেখা গেছে যে আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন বলছে যে ফ্যামিলি কার্ড আমরা বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু দেখা গেছে আপনার আঙ্গুলের কারি মোছার আগে আমরা ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করে দিয়েছি, আপনার কৃষি কার্ড দেওয়া শুরু করে দিয়েছি, ক্রীড়াঙ্গনে ভাতা দেওয়া শুরু করে দিয়েছি, ইমাম মসজিদের ভাতা দেওয়া শুরু করে দিয়েছি। বিরোধিতা তো জায়গা নাই ভাই, এখন পলিটিক্যালি মাঠ গরম রাখতে হবে। দেশের জ্বালানি সংকট আছে, এটা একটা ক্যাশ, যদিও জ্বালানি সংকটের সাথে সরকারের কোনো হাত নাই, এটা একটা যুদ্ধ অবস্থার কারণে হচ্ছে, যাই হোক, তারপরে এটা একটা টার্মাল সিচুয়েশন, এটাকে গরম করে মাঠের ভিতরে একটা কিছু করতে হবে। এটা হচ্ছে এই জাস্ট পলিটিক্যাল রেটরিক এবং এটা গলাবাজি রাজনীতি, নাথিং এলস। আমরা বারবারই বলছি জুলাই সনদ বাস্তবায়িত হবে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়িত হবে কোন প্রসেসে সেটা নিয়ে আমাদের ডিবেট হতে পারে, এবং সেখানে আমাদের কিছু অবজারভেশন আছে, আমাদের কিছু রিজার্ভেশন আমরা দিয়ে রেখেছি। আপনারা তো আগে থেকে নোট অফ ডিসেন্ট অনেকগুলো রিজার্ভেশন দিয়ে রেখেছি, আপনারা তারাও রিজার্ভেশন দিয়ে এসেছে, সেই রিজার্ভেশনগুলো নিয়েও কথা হতে পারে, সব প্রসেসটা নিয়ে কথা হবে। মূল প্রবলেমটা কিন্তু প্রসেস, নাথিং এলস। এখানে হ্যাঁ বা না বাস্তবায়ন করার ব্যাপারে জনগণের রায় এসেছে, সেই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ আছি। আপনারা কেন মনে করেন সংবিধানটা সংশোধন কিংবা সংস্কার করা উচিত? আমরা মনে করি, আমরা অবশ্যই মনে করি, কারণ বিগত দিনে এই সংবিধানকে সংশোধন তো 16 বার হয়েছে, তাই না? বিশেষ করে ত্রয়োদশ যে সংশোধনীটা হয়েছে, সেই সংশোধনীর মাধ্যমে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক যেই রাষ্ট্র ব্যবস্থা বা গণতান্ত্রিক যেই রাষ্ট্র কাঠামো, এটাকে একেবারেই কফিনে ঢুকে দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে মোটামুটি ক্রেডিবল কিছু ইলেকশন হয়েছিল, কিছু লেভারেজ থাকতে পারে, বাট এটা মোটামুটি আমরা ক্রেডিবল বলবো। তো বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আরও কিছু নির্বাচন করার কথা ছিল, কিন্তু সেই ব্যবস্থাটাকে আপনি বিলোপ করে দিলেন। আপনি সংবিধানের বিভিন্ন যে মৌলিক যে জায়গাগুলো আছে সেগুলোতে হাত দিলেন, সংবিধানকে একটা মুজিবীয় সংবিধানে আপনি একটা মুজিবীয় পাঠে পরিণত করলেন। সো এই কারণে আমরা বলছি যে এটা একটা বাকশালী সংবিধানে পরিণত করা হয়েছে। কিভাবে পরিণত করা, ছুড়ে ফেলে করা হয়েছে? করা হয়নি তো, মূলনীতি ঠিক রাখছে তো, সে বাহাদুর সংবিধানটাকেই রাখছে, কিন্তু সেটাকে তারা ভায়োলেট করতে 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 এমন একটা জায়গায় নিয়ে আসছে যে সংবিধান হয়ে গেছে আপনার, মানে সংবিধান একটা পারমাণবিক বোমার মতো পরিণত হয়েছে। তো আমরা বলছি এটা পারমাণবিক বোমা রাখা যাবে না, এটাকে সংশোধন করে এটাকে সাবমিসিভ পদ্ধতি, প্যাসিভ জায়গাতে নিয়ে আসতো, যেটা জনগণের কল্যাণে কথা বলবে, যেটা জনগণের কল্যাণের প্রতি কমিটেড, যেটা রাষ্ট্রের মানুষের যেই ভাত এবং ভোটের যে অধিকার সেটাকে সংরক্ষণ করার জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে। আমরা বলছি সেটা করতে হবে, সেটার জন্য সংবিধানকে আরেকটা সংশোধনী আনা হোক, ফার্দার প্রসেস যদি অন্য কিছু থাকে করা হবে, এটাই প্রসেস। আমরা এই সংবিধানকে বুঝাতে পেরেছি নিশ্চয়ই যে সংবিধানকে দানবে পরিণত করা হয়েছে বিভিন্ন সংশোধনগুলোর মাধ্যমে, বিশেষ করে ত্রয়োদশ সংশোধনী বা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বেশি করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করে দেওয়া। তো এই জায়গাগুলো যাতে আবার আগের জায়গাতে নিয়ে যাওয়া যায়, জনগণমুখী করা যায়, নাগরিকের কল্যাণের জন্য সংবিধান যেন নিয়োজিত থাকে, রাষ্ট্র যেন নিয়োজিত থাকে, সেই জায়গাতে যেন নিয়ে যাওয়া যায়। ঠিক সে কারণে আমরা মনে করি যে সংবিধানকে সংশোধন করা উচিত। এখন যে সংবিধানটা আছে এটা বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ
তিনি বলছেন যে সংবিধানের বাইরে আমি কথা বলতে পারি না, সংবিধানে যা আছে তাই। তো নিশ্চয়ই ছাত্র দলেরও স্ট্যান্ড এটা নাকি? সংবিধানের বাইরে তো আপনি কথা বলতে পারবেনও না। আমি তো আপনাকে আবারও বললাম, সংবিধানের বাইরে কনস্টিটিউশনাল কন্টিনিউটি খুবই জরুরি। আপনি ধরেন 90 মিনিটের ফুটবল ম্যাচ, ঠিক আছে, 90 মিনিটের ফুটবল ম্যাচে আপনি নামলেন, এখানে তো কিছু রুলস এন্ড থাকে না, ওর ভিতরে থেকে কিন্তু আপনি ফাউল করতেছেন, আবার আপনি কার্ডও পাচ্ছেন। আবার কিছু কিছু ফাউল আপনি এমন ভাবে করতেছেন যেটা আসলে কার্ড দেওয়ার মতন, ওটা ফাউলও না। তাহলে তো বাইরে কথা বলা না গেলে, তাইলে সংবিধানের 6ষ্ঠ তফসিলে কিন্তু বলা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক, কিন্তু আপনারা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক কেন বলেন? এটা তো সংবিধান কন্টেস্টেড একটা টপিক, এটা তো কন্টেস্টেড টপিক, তাই না? এটাকে কখন করা হয়েছে? এটা তো এই শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষক, এটা তো আপনার 72 সংবিধানে লেখা ছিল না, কিন্তু এটা তো পরবর্তী সংশোধনের মাধ্যমে আনা। আমি আপনাকে মনে হয় আগে একটু বলেছিলাম যে এটা মুজিবীয় পাঠ, মুজিব অধ্যয়ন নামে এটাকে আপনি আখ্যায়িত করতে পারেন। তার মানে আপনারাও চাচ্ছেন সংস্কার হোক? হ্যাঁ, অবশ্যই, কেন নয়? সংস্কারের প্রবর্তক কে বাংলাদেশে? দেখেন আরিফ ভাই, আপনি কিন্তু আমার সাথে একমত হয়েছেন যে সংস্কার চান, অবশ্যই, কিন্তু সালাউদ্দিন আহমেদ বলছেন সংশোধন চান। সংস্কার বলতে আপনি কোন টার্ম বুঝিয়েছেন? সংবিধান সংশোধন, সংবিধানের সংস্কার, সংশোধন, এগুলো তো টার্ম কাছাকাছি টার্ম। সংস্কার বলছি রাষ্ট্রের সংস্কার। আপনি সংবিধানের সংস্কার বলছেন, সংবিধানের তো সংশোধন হইতে হবে। সংশোধন, আপনি এখানে শেখ মুজিবুর রহমানকে তারা স্বাধীনতার ঘোষক বলেছেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলেছেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উনি ছিল, ওটা তো ছিল এম এস উসমানী, ঠিক আছে। স্বাধীনতার ঘোষণা এটা তো একদম দৃশ্যমান, এটা তো মানে কে না জানে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। এই জায়গাগুলো তো মিথ্যা, সংবিধানের মিথ্যাকে ইনপুট দিয়ে এটাকে একটা মুজিব অধ্যয়ন নামে এটাকে আপনার সিলেবাস বানানো হয়েছে। তো সেই সিলেবাস তো আপনাকে সংশোধন করতে হবে। আমরা তো সেই সংশোধনের কথাটাই বলছি। এখানেই শব্দগুলো নিয়ে অনেক বেশি জটিলতা যাওয়া যাবে না, বাট আমরা বলছি যে সংবিধানের যেই সংবিধানকে বারবারই দানবে পরিণত করা হয়েছে, এই দানবীয় সংবিধান থেকে এটাকে জনগণমুখী সংবিধানে পরিণত করতে হবে, এবং সেটার জন্য যে জায়গাগুলোতে পরিবর্তন আনা দরকার সেই জায়গাগুলো। যাই হোক আরিফ ভাই, আপনার কথা এবং আমার কথা খুব বেশি তফাৎ নাই, কিন্তু দেখা যাচ্ছে অনেক ধরনের দ্বিমত তৈরি হবে। অবশ্যই সেই জায়গায় আমরা নিজের যে শ্রদ্ধাশীল জায়গা আছে এটা অবশ্যই থাকবে, কিন্তু মানে ছাত্র দলের গঠনতন্ত্র মতে আমি ঠিক জানি না, গঠনতন্ত্র পুরোপুরি পড়ার সুযোগ হয় নাই, যে ছাত্রদল থাকা অবস্থায় আপনারা বিয়ে করতে পারেন কিনা, যদি না পারা যায় কেন পারা যায় না, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? ছাত্রদলের এখন পর্যন্ত স্থায়ী গঠনতন্ত্র প্রণীত হয়নি, একটা খসড়া গঠনতন্ত্র আছে, সেটা নিয়ে কাজ শুরু হয়েছিল 2019-এ, এবং আরও একবার পরবর্তীতে 24-এও এটাকে নিয়ে কাজ করা শুরু হয়েছিল, বাট এটাকে আমরা এখনো স্থায়ী রূপে প্রণীত করতে পারিনি, প্রণয়ন করতে পারিনি। এটা আমাদের লিমিটেশনস, এবং এটা আমি মেনে নিলাম, মানছি। এটা যত দ্রুত সম্ভব এখানে একটা স্থায়ী গঠনতন্ত্র এনে সেখানে ক্রাইটেরিয়াগুলোকে ফিক্সড করে দেওয়া উচিত। আচ্ছা, বিয়ের কথাটা এনেছেন, এটা আসলে আমাদের গঠনতান্ত্রিক কোনো ইস্যু না, এটা হচ্ছে একটা আপনি কাস্টমস। এখন এইটা হচ্ছে কি আপনার বিয়ে করাটা কাস্টম নাকি না করাটা, বিয়ের যে কনটেক্সটটা যেটা না করার ব্যাপারটা সামনে আসছে, এটা হচ্ছে ধরেন একটা সময় ছিল পুরনো একটা ধ্যান ধারণা যে 100% কমিটমেন্ট, ফুল কমিটমেন্ট টু পলিটিক্যাল পার্টি। বাম রাজনীতিগুলো যদি তাকান, তারা কিন্তু এই মানে এক ধরনের সন্ন্যাস ব্রতর মতো রাজনীতিকে নিয়ে নেওয়া, এক ধরনের তপস্যা। সো এইটাকে 100% কমিটমেন্টের জায়গাতে নিয়ে এসে হয়তো এই ধরনের একটা কাস্টমারি ল বলতে পারি এটাকে। এটা এমন কোনো না যে এটা খুব বিধিবিধান একদম লেখা আছে, ব্যাপারটা এমন না, ঠিক আছে। তো এটা চলে আসছে, বাট বর্তমান বাস্তবতায় আমরা অনেক কিছু, তো আমাদের যুগ চেঞ্জ হয়েছে, তো সেই সন্ন্যাসব্রতের রাজনীতি বা তপস্যা কেন্দ্রিক রাজনীতি এখন আর নেই। এখন তো জীবনমুখী রাজনীতি হতে হবে, বাস্তবমুখী রাজনীতি হতে হবে, এবং আমরা মনে করি যে জীবন এবং পলিটিক্স, রাজনীতি, লাইফ অ্যান্ড পলিটিক্স দুটো একসাথেই চলতে হয়। আপনার যদি জীবন ছেড়ে দেন, শুধু রাজনীতি করেন, তাহলে আসলে আপনি একসময় মরুভূমিতে চলে যেতে পারেন, বা আপনি একসময় হয়তো বা বন জঙ্গলে চলে যেতে পারেন। তো এটা খুব বেশি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য খুব বেশি উপকারী কিছু হবে না। আবার যদি আপনি রাজনীতি ছেড়ে দিয়ে শুধু জীবন নিয়ে ভাবলেন, সকালবেলা উঠলেন, ব্রাশ করলেন, অফিসে গেলেন, আসলেন, খাইলেন, আবার বউ নিয়ে ঘুমিয়ে গেলেন, এটাও যদি আবার হয়, তাহলে আপনি সমাজের জন্য কিছু করতে পারলেন না। অথচ আল্লাহ আপনাকে পাঠাইছে কিন্তু সমাজ এবং রাষ্ট্রের জন্য কিছু করার জন্য, কিছু একটা স্বাক্ষর তো রেখে যাইতে হবে। তাহলে এই জীবন এবং রাজনীতি কোনোটাকে আলাদাভাবে পরিচালিত না করে দুইটাকে সমন্বয় করে কাজ করা, বা দুইটাকে সমন্বয় করেই সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল কাজ। সো আমি মনে করি আমরাও কিন্তু এই ব্যারিয়ারের একটা অংশ, এবং আমরাও কিন্তু আমাদের এই জীবনের একটা বিরাট অধ্যায় আমরা পার করে ফেলেছি। মানে জীবন, রাজনীতি, পরিবার সবগুলোকে নিয়ে মোটামুটি আমরা হবে। তার মানে আপনি বিয়ে করছেন? না, আমি বিয়ে করি নাই, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আমরাও এই যে একটা বিধান, কাস্টমারি বিধান,
প্রথাগত একটা ব্যাপার ছিল। এই জায়গাটাতে আমরাও মোটামুটি আমাদের জীবনে যে স্বর্ণ যে যুগ বলবো এটা আমরা হারিয়ে এসেছি। যেমন আমার গার্লফ্রেন্ড ছিল, তাই? হ্যাঁ অবশ্যই। আপনার গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, তো আমি সেটা হারাইতে হয়েছে। আচ্ছা, কমিটমেন্ট টু পলিটিক্যাল পার্টি, মানে মানে রাজনীতি সন্ন্যাসব্রত। রাজনীতিকরণের জন্য পছন্দ করে নাই না জিনিসটা? না, পছন্দ করে না ব্যাপারটা এমন না, এটা একটা হৃদয় বিতরক ঘটনা। আচ্ছা, মানে এই যে কমিটমেন্ট টু পলিটিক্স হুম। বা পলিটিক্যাল পার্টি, কমিটমেন্ট টু মাই অর্গানাইজেশন, সেখানে আমাকে আমার স্যাক্রিফাইসের যে জায়গাটা, সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি ইস মাই ক্যারিয়ার, সো এই জায়গাতে আমাকে ফোকাস করতে হবে। সো আমার দেখা গেছে এই জীবনটাকে আমাকে হারাইতে হয়েছে। মানে এরকম অসংখ্য মানুষকে তার লাইফের এই জায়গাটাতে কম্প্রোমাইজ করা লাগছে, স্যাক্রিফাইস করা লাগছে। ছাত্রদলের অভ্যন্তরীণ প্র্যাকটিসে মানে কি বউ থাকতে পারবে না কিন্তু গার্লফ্রেন্ড থাকতে পারে, এরকম ব্যাপার? না, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা, তাইলে থাকতে পারে না পারে, গার্লফ্রেন্ড তো যে কারোরই থাকতে পারে, কিন্তু বউ থাকাটা একসময় বিধিবিধানের পর্যায়ে, ওই তো আমি তো প্রথমেই বলেছি, এটা হচ্ছে কি পলিটিক্যাল পার্টির প্রতি কমিটমেন্ট। এটা হলো পুরোনো ধারার যে রাজনীতির ইয়েটা ছিল, এটা আপনি পুরোনো স্টাডি করেন, দেখবেন যে সব জায়গাতেই রাজনীতিতে ওই বাম রাজনীতিগুলো সংগঠনগুলোর দিকে তাকান, দেখবেন যে আপনার এই মানে বিয়ে শাদীকে তারা অত বেশি ইয়ে দিত না, ঠিক আছে, মানে অ্যালাউ করতো না। তো হয়তো ওই ধারাটা মানে বলবৎ আছে, কিন্তু আমি যেটা বলছি যে জীবন এবং রাজনীতিকে একসাথে চলতে দেওয়া উচিত। নয়তো হবে কি, আমাদের মতো আমরা যারা আমাদের লাইফের একটা অংশ কিন্তু হারিয়ে ফেলছি। একটা অংশ না, মোটামুটি ধরেন আমি এখনো বিয়ে করতে পারি নাই, আমি এখনো ক্যারিয়ার সবকিছু বাদ দিয়ে এটা দিয়ে তো এভাবে রাজনীতি করে যাচ্ছি। সো আলটিমেটলি মানে আপনি মনে করেন হোয়ার আই এম গোয়িং, আচ্ছা। মানে এখন আমি মনে করি যে আগামী দিনে যারা প্রজন্ম, তারা যেন আমাদের মতো পরিণতি বরণ না করে, সেজন্য এই যে কাস্টমারি যে বিধানটা আছে এটাকে রিভিজিট করা মানে আপনি সোজা বাংলায় বলতে গেলে এই গ্যারাকল থেকে ছাত্রদলকে এবং যে কোনো ছাত্র রাজনৈতিক দলকে বেরে হয়ে আসা। হ্যাঁ, আমি মনে করি যে জীবন, আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছি যে জীবন এবং রাজনীতি এটাকে আলাদা করা উচিত না, জীবন এবং রাজনীতিকে একসাথে চলতে দেওয়া উচিত। আপনাকে দেখতে হবে এই দুইটার ভিতর দিয়ে একজন মানুষ তার দক্ষতা, তার কমিটমেন্ট এটাকে ফুলফিল করতে পারছে কিনা। সো দ্যাট আমি মনে করি ছাত্রদলের ক্ষেত্রেও আগামী প্রজন্মের স্বার্থে এই যে আপনার যে বিধানটা আছে, এই বিধানটাকে রিভিজিট করা উচিত, এটা আমি মনে করি। তবে হ্যাঁ, সবকিছু আপনি করতে পারবেন, আপনার যদি পার্টির প্রতি কমিটমেন্টটা ঠিক থাকে, আপনি যদি সংগঠক হিসেবে আপনার দৃঢ়তার পরিচয় দিতে পারেন, তাহলে ওয়াই নট, করতেই পারেন। আমাদের মতো এই পরিণতি বরণ না করুক আগামী দিনের যারা আসবে তারা, এটা আমি প্রত্যাশা করি। আমাদের বয়স এখন 30+, আমরা কোনো বিয়ে শাদী করতে পারি নাই। সো দ্যাট দেখা গেলো যে আসলে এই যে এটার একটা, তো আপনি প্রিয়তমার হাত ধরে হাঁটা, সেটা বাদ, রোমান্টিসিজমের জায়গাটা বাদই দিলাম, কিন্তু আপনার তো একটা লাইফের একটা জায়গাতে তো আপনাকে পৌঁছাইতে হবে, আপনাকে তো সংসারী হতে হবে, তাই না? আপনাকে তো, কিন্তু সেই জায়গাটা আমরা তো বয়স পার হয়ে আসছি। সো আমরা আসলে কোথায় যাচ্ছি, বা আগামী দিনে আমাদের সমাজে অ্যাকসেপ্টেন্স কতটুকু থাকবে? আপনি যদি একটু লক্ষ্য রাখেন, আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন হয় না, তখন দেখবেন যে প্রত্যেকটা প্রেসিডেন্ট প্রার্থী যারা আছে তারা কিন্তু তার ওয়াইফকে পাশে রাখে বা ফার্স্ট লেডি বানায়। কেন রাখেন? এটার উত্তর কখনো খোঁজার চেষ্টা করেছেন? অনেক প্রেসিডেন্ট আছে আমেরিকা যারা যে বউ নাই, কিন্তু ভাড়া মানে জোর করে বা ভাড়া করে একটা নিয়ে আসে, আইনে তুই আমার পাশে দাঁড়ায় থাক পুতুলের মতো। কারণ কি? কারণ হচ্ছে ও দেখাতে চায় যে আমি আমার রাজনীতিতে যেমন বেশি ভাইব্রেন্ট, তেমনি আমার ফ্যামিলির লাইফটাও অনেক গোছানো, অর্গানাইজড। আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। এটা কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের কিন্তু একটা কাস্টমস। তো এইটা এমন আমাদের বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী, দেখবেন উনিও কিন্তু ওনার ওয়াইফকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটাইজ করে, পাশাপাশি রাখে। মানে হি ইজ ইন্টেন্ট টু প্রুভিং যে আমার ফ্যামিলি লাইফটা সাউন্ড অ্যান্ড গুড। সো এটা দরকার, প্রত্যেকটা রাজনীতিবিদেরই এই জিনিসটা দরকার। সো এটাও তো অনেক বড় লং জায়গাতে চলে যেতে পারে, বাট আমি মনে করি যে একটাই, আমরা ওনার ওয়াইফের চেয়ে জাইমা আপুকে বেশি দেখি না, যে যার পরিমণ্ডলে আছে। দেখেন, রাজনীতি পরিমণ্ডলের হিসাব আলাদা, আমি বলছি ফ্যামিলি লাইফটাকে দেখানো। তার ওয়াইফ রাজনীতি করবে না, মেয়ে রাজনীতি আসতেছে, এগুলো ইস্যু না। বলছি যে তার ফ্যামিলি লাইফটা, তার যে সাংসারিক জীবনটা আছে সেটা সাউন্ড, এটা তাকে প্রমাণ করতে হচ্ছে। আমি একটা কথা, আপনি এই সূত্রটা ধরে নেন, থিওরিটা ধরে নেন, জীবন এবং রাজনীতিকে আলাদা করা উচিত না। যদি আপনি জীবন থেকে রাজনীতিকে আলাদা করে ফেলেন বা রাজনীতি থেকে জীবনকে আলাদা করে ফেলেন, তাহলে আপনি একসময় খেয়ে হারিয়ে ফেলবেন, আপনি হতাশায় নিমজ্জিত হবেন, আপনি ডিপ্রেশনে ভুগবেন। সুতরাং এই দুইটাকে সমন্বয় করে, রাজনীতি কিন্তু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, তারপর হচ্ছে কোরিলেশনশিপ, এগুলোরই জায়গা। এইটাকে যদি আপনি মানে ঠিকঠাক করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি পলিটিক্যালি অনেক বড় কিছু অর্জন করতে পারবেন। ছাত্রদলের তরফ থেকে বলা হচ্ছে বারবার ইসলামী ছাত্র শিবির হলো গুপ্ত সংগঠন, রাইট? আমার প্রশ্ন হলো, শিবির যদি গুপ্ত সংগঠন হয়, তাহলে 20 বছর ধরে আপনাদের সঙ্গে জোট সঙ্গে ছিল, তাহলে কিভাবে একসাথে রাজনীতি করলেন? এক। দ্বিতীয়ত হলো, শিবিরকে আমরা দেখতে পাচ্ছি জোট সরকারের আমলে
তারা বেগম খালেদা জিয়ার মঞ্চে উঠে বক্তব্য রেখেছে, তাদের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ গুপ্তই যদি হয়ে থাকে, তাইলে গুপ্ত ব্যক্তি কিভাবে প্রধানমন্ত্রীর পাশে গিয়ে বক্তব্য রাখলেন, কি বলবেন? ওকে, প্রথম ব্যাপার হচ্ছে পলিটিক্স হলো একটা কনটেক্সট ড্রাইভেন। এই ডিসকোর্সটা একেবারে কনটেক্সট ড্রাইভেন। সো এখানে আপনি যদি বলেন তাহলে আমরা তাদেরকে কেন গুপ্ত বলছি, তারা গুপ্ত ছিল বিধায় তো গুপ্ত বলছি। আপনি কনটেক্সট ওয়াইজ যদি চিন্তা করেন তাহলে এক সময় তো আমরা বলতাম না, আপনি যেটা বলতে চাইছেন এক সময় তো বলতেন না, তাহলে এখন বলেন কেন? তাই তো যে বললাম, এটা দিন শেষে তো এখানে একটা পলিটিক্যাল নেসেসিটির জায়গা আছে। মানে রাজনীতির জন্য রাজনীতি না, পলিটিক্যাল নেসেসিটি আপনি যেভাবে বাংলায় আমি না বলি, আপনি মানে এটাকে সে আমার জোটে নাই এই জন্য তাকে না, বলা যাবে সবকিছু না, কনটেক্সট ড্রাইভেন। আমি আপনাকে আবারও বললাম কনটেক্সট ড্রাইভেন। এখানে পলিটিক্স স্ট্র্যাটেজিক অনেক ইস্যুস থাকে। সো সেই জায়গাতে যেমন তারা মানে আমরা বলছি যে আমরা বাস্তবায়ন করবো জুলাই সনদ, তারপরে তারা আমাদের বলতেছে ওরা বাস্তবায়ন করবে না। এটা যেমন একটা পলিটিক্যাল নেসেসিটি তার রাজনীতির স্বার্থে, ধরেন এটাও এমনই কিছু। যদি কেন আগে বলতাম না এখন কেন বলি, ব্যাপারটা এই জায়গায় যদি আসে। বাট রিয়াল ফ্যাক্টস হচ্ছে আসলে তারা গুপ্ত ছিল। আপনি যদি বলেন যে উদাহরণ দিয়েছেন যে শফিকুল ইসলাম মাসুদ, তিনি বেগম জিয়ার সাথে মঞ্চ শেয়ার করেছেন, বেগম জিয়া তার সাথে মঞ্চ শেয়ার করেছেন, হ্যাঁ শেয়ার করেছেন, এবং তখন বিএনপি ক্ষমতায় ছিল, সরকারে ছিল। এটাই হয়, সরকারে থাকা অবস্থায় ছাত্র শিবিরের নেতা বা বিরোধী দলে থাকা অবস্থায় কিছুদিন ছিল, তারপরে তারা হয়তো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন ছাত্র শিবিরের যারা পদে আছে ম্যানিফেস্ট হয় তারাই, এর বাইরে কিন্তু ম্যানিফেস্ট হয় না। কিন্তু আমার ছাত্র দলে আপনি যদি একদম ধরেন প্রত্যন্ত চর অঞ্চলের একটা কর্মী, সেও কিন্তু গর্ব করে তার বর্তমানে তো ফেসবুকের যুগ, ফেসবুকে লিখে রাখে আমি কর্মী, বা সে মিছিল মিটিং করতেছে আমি ছাত্রদল করছি। ছাত্র শিবিরের এই জায়গাটা অনুপস্থিত। ছাত্র শিবির শুধুমাত্র তাদের একটা, আমার মনে হয় যে 100%-এর ভিতরে হয়তো 2-3% তারা প্রকাশ করে যে এই কজন আমাদের শিবিরের অংশ আছে, বাকি পুরো অংশটা কিন্তু এখনো আন্ডার টেবিল। এটা একটা ব্যাপার, এবং সেটা অনেক বেশি। এখন আন্ডার টেবিল বলতে গুপ্ত বলতে আসলে জিনিসটা কি? আমি গুপ্ত মানে তারা গোপনে থেকে রাজনীতি করছে। এখন এটার কিছু প্রমাণ আছে, যেমন ধরেন এখন যারা ডাকসুতে ভিপি হয়েছে, জিএস হয়েছে, তারা যখন আত্মপ্রকাশ করলো, তখন আমরা তাদের পূর্ব পরিচয় যখন টানতে গেলাম, তখন দেখলাম যে তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত করেছে। এখন কথা হচ্ছে ছাত্রলীগ করে এসে নিজের পরিচয় এবং দায়িত্বশীল জায়গা থেকে সেই পরিচয়টা গোপন রেখে ছাত্রলীগ করে এখন আবার তারা বড় বড় ছাত্র শিবিরের বড় বড় জায়গাতে পৌঁছে গেছে। তো এটাই হচ্ছে গুপ্ত রাজনীতির স্বরূপ। আপনি শুধুমাত্র যে তারা গুপ্ত থাকে ব্যাপারটা এমনও না, মানে এইভাবে যদি আপনি সরলীকরণ করে চিন্তা করেন তাহলে ব্যাপারটা এমন হবে না। ব্যাপারটা হচ্ছে যে তারা গুপ্ত থেকে তাদের কাজটা কি ছিল আসলে। আমরা দেখেছি যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা উদাহরণ শেয়ার করি আপনাকে। আমি তখন শেখ মুজিব হলে ছিলাম, ঠিক আছে, আমি 1 বছর মতো হলে ছিলাম। তো ওই সময় গণজাগরণ মঞ্চ, আমি হল থেকে বের হয়ে আসার পরে একদিন আমি ক্যাম্পাস শেড হতে দাঁড়ান, তো দেখলাম যে গণজাগরণ মঞ্চ চলতেছে তখন। তো এক লোক একটা মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে গোলাম আজম সাইদি বাংলার ইহুদি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, মানে ছাত্রলীগের মিছিল যাচ্ছে, স্লোগান হচ্ছে গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, তারপর কি এক রশিতে ফাঁসি চাই, সামথিং এলস, এই ধরনের স্লোগান সে কিন্তু ওই ব্যক্তিটি দিচ্ছে, নাম না বলি। তো ওই ব্যক্তিটি পরবর্তী কিছুদিনের মধ্যে দেখলাম যে হল থেকে তাকে বের করা হইলো, সে একজন ছাত্র শিবিরের পদস্থ কর্মী, পদধারী কর্মী সে। তো সেই লোক, ধরেন আপনি চিন্তা করতে পারেন কত বড় উদ্ভাবনী শক্তির মালিক তারা, যে আপনি গোলাম আজম সাইদি, যেটা ছাত্রলীগও চিন্তা করতে পারতো না, এই ধরনের স্লোগান, সেই স্লোগান সে চিন্তা করে ফেলছে। তাহলে এইটা হচ্ছে গুপ্ততার লেভেল। আপনি ধরেন গোপনে আসেন, নিরিবিলি আসেন, হলে থাকেন, থাকার সাথে আপনার ঢাকা শহরে থাকার জায়গা নাই, আপনি পলিটিক্যাল প্রেসারে আছেন, সো আপনি একটু গোপনে থেকে কৌশলে আপনি মোটামুটি সাবমিসিভ হইতে থেকে আস্তে 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 নিজের কাজকর্ম করেন, ছাত্রলীগের সাথে ওদের ভাই আসসালামু আলাইকুম বলে আপনি আপনার জায়গা মতো চলে যান। 2-5টা প্রোগ্রাম করেন, 50টা করেন না, এইটা ভাই মানা যায়। কিন্তু আপনি যখন ওখানে থেকে, ওটা কি আপনারা করছিলেন? আমাদের ছাত্র দলের একদম প্রাইমারি যে ধরেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় এরকম অনেকেই তো এটা করতে বাধ্য হয়েছে। এটা ওপেন সিক্রেট ভাই, এটা তো কিছু করে না। একটা ছেলে ঢাকায় আসলো, আসার পরে প্রথমে তার উঠবে কোথায়? হলে উঠতে হবে তো নাকি? হলে উঠতে গিয়ে কিন্তু তার ইডিওলজিক্যালি সে ছাত্রদলকে বিলং করে, ছাত্র শিবিরকে বিলং করে, বা অন্য কোনো বাম সংগঠনকে বিলং করে। কিন্তু পরিস্থিতি এমন যে আপনি পরিচয় প্রকাশ করে আপনি হলে থাকতে পারবেন না। তাহলে আপনি করবেন কি? আপনি হচ্ছে ওখানে কোন রকমের সাপোসা জীবনযাপন করবেন। আচ্ছা, সাপোসা জীবনযাপন কেমন? আপনি হয়তো সিটের জন্য বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে, আমার এক জায়গায় ফ্লোরিং করতে দে, সমস্যা নেই, গণরুমে থাকি। আচ্ছা, এই চুপচাপ থাকবেন। ছাত্রদলের বড় ভাইদের সাথে, শিবিরে আপনার বড় ভাইদের সাথে আপনি যোগাযোগ রাখলেন, আস্তে আস্তে কাজ করলেন। এক পর্যায়ে আপনি যখন মনে করলেন যে না ঠিক আছে আমি মনে হয় আর না থাকলেও চলে, তাহলে আপনি চলে গেলেন, অথবা ধরা গায়ে বের হয়ে গেলেন। কিন্তু আপনি ওখানে থাকলেন, থেকে ছাত্রলীগের স্লোগান দিলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ছাত্রদল বা ছাত্রদলের নেতাকর্মীদের উপর আক্রমণ করলেন। আপনি গোলাম আজম সাইদি বাংলার ইহুদি বলে আপনার নেতাদেরকে গালিগালাজ করলেন। মানে চিন্তা করে দেখেন আপনি কত বড় গালি এটা, এগুলা করলেন।
আপনি গেস্ট রুম নিলেন, ছাত্রলীগের ফ্রন্ট সাইডে থাকলেন, ক্যান্ডিডেট হয়ে গেলেন। আমি তো যতদূর জানি যে ছাত্র শিবির অনেকেও বলে, মানে আড়াল আবডাল বলে, ছাত্রলীগের বহুত পদধারী কর্মী তারা ছাত্র শিবির। আমি প্রমাণও দিতে পারবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা তাইলে তো কমিটি। আপনাদের জন্য ভয় আছে, আপনাদের অবশ্যই ছাত্র দলের অবশ্যই, তো হ্যাঁ, ছাত্র শিবির ঢুকে যেতে পারে। ভয়টা তো এখানেই। আমি তো জানি রে ভাই, আমার মানে ডিপার্টমেন্টেরই এক, মানে আমি কিভাবে অনুজ, বুঝবো? আমি আমার ডিপার্টমেন্টের ফারহান আরিফ ভাইয়ের সাথে কথা বলছি, ফারহান আরিফ ভাইও যে একজন শিবির Right. কর্মী না, আমি কিভাবে বুঝবো? বলেন। এই যে একটা সমাজে যে এই ধরনের একটা হ্যাঁ। অস্থিরতা তৈরি করে দেওয়া, এই অস্থিরতাটা কারা তৈরি করছে? ওরাই তো করছে। আপনি দেখেন, আমার এক অনুজ, সে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় দপ্তর সম্পাদকের পদ পালন করছে, দায়িত্ব পালন করছে, বাট আই নো হি ইজ এ শিবির। আচ্ছা, দায়িত্ব নিয়ে বলতে পারবো যে সে শিবির কর্মী। চিন্তা করে দেখতে পারেন, দপ্তর সম্পাদক একটা মানে সংগঠনের, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ছিল যে কোনো এক সময়, আমি নাম না বলি এখানে। তো এই যে তো সেই রোগ থেকে আপনারা রেহাই পাওয়ার জন্য আপনারা কি স্ক্যানিং করতেছেন? মানে কেউ, হ্যাঁ, এই জায়গাতে তো অবশ্যই আমরা সচেতনতার মানে সচেতন থাকতে হবে প্রথমত। আর একটা যে কিছু তো প্রসিডিউর মেনটেন করতে হবে, সেগুলো এখানে তো আসলে অনেক কিছু তো আমি চাইলেও বলতে পারবো না। বাট দ্য থিং ইজ, আমরা এই স্ক্রুটিনির ভিতর দিয়ে আমাদের কর্মীদেরকে পদায়ন করি। তারপর একটা কথা বলি, আমরা একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, তো যে কারণে আমাদের এখানে পাইপলাইনটা অনেক বড়, ঠিক আছে? একটা ইনলেট ভাল্ব থাকে আর একটা আউটলেট ভাল্ব থাকে। ছাত্রদল এমন একটা সংগঠন, এখানে ইনলেট ভাল্ব দিয়ে আপনি যখন ঢুকলেন, ঢোকার পরে মাঝখানে এসে আপনি যখন স্ক্রুটিনাইজ হন, তখন আপনি অন্য কোনো সংগঠন হয়ে রাজনীতি করতে গেলে এটা খুব টাফ, এটা ধরা পড়ে যায়, যে কোনোভাবে ধরা পড়ে যায়, ঠিক আছে? যদি কেউ ধরা না পড়ে তাহলে সে সুচতুর, তার কথা আর না বলি, কিন্তু ম্যাক্সিমাম ধরা পড়ে যায়। এবং আউটলেট ভাল্ব দিয়ে যেই মানে যারা বের হচ্ছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারবো, অন্তত আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবন থেকে বলতে পারবো, আমি পাইনি কাউকে, ঠিক আছে? পাইলে কোনো না কোনোভাবে বুঝে ফেলতে পারে, ঠিক আছে? এবং কেউ যদি এরকম হয়ে থাকে তাহলে সে পানিশড হয়। আপনি কেন বুঝেন, মানে অন্যরা কেন বুঝে না? আপনি পলিটিক্যাল ইনসাইট, এটা পলিটিক্যাল ইনসাইট। ছাত্রলীগ তো এই পলিটিক্যাল ইনসাইটের ভিতরে ছিল না, তারা তো ক্যাম্পাসে হল দখল করতে হবে, আমার হল আমার রাখতে হবে, যে আসছে সবই ছাত্রলীগ, মানে জোর করে, হ্যাঁ, জোর করে আপনি ছাত্রলীগ দিয়ে স্লোগান দেওয়া হয়েছেন। একটা সাধারণ শিক্ষার্থী, তখন ও শিবিরও করে না, কিছুই করে না, ও আসছে পড়াশোনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ও খুব ভালো একটা স্ট্যান্ড করে রেজাল্ট করে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, একটা প্রথম সারির সাবজেক্টে ভর্তি হলো, আপনি ওরে দিয়ে মানে চামচামিটা করাইলেন। আচ্ছা, তাহলে এইটা তো ও তো ছাত্রলীগ করার মানসিকতা রাখে না, কিন্তু আপনি ওকে দিয়ে ছাত্রলীগ করেন, এটা তো জোর করে করাইছেন। আরে ভাই, এমনি তাদের গুপ্ত না থেকে ছাত্রলীগের আমলে কি করা উচিত ছিল বলে মনে করেন? না, আমি বলি যে গুপ্ত থাকা না থাকা নিয়ে আমি কোনো তাদেরকে কি করা উচিত এই অ্যাডভাইস আমি তাদেরকে দেওয়ার মতো ক্ষমতা রাখি না, এটা তারাই ভালো জানে। মানে তারা, কিন্তু আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে তারা গুপ্ত ছিল, সুপ্ত ছিল, যাই ছিল, কিন্তু তারা যেই কারণে তারা গুপ্ত হিসেবে আখ্যায়িত হয় বা ব্যঙ্গের শিকার হয়, যে কারণে তারা এটাকে তাদের উপরে ট্যাগলাইন বলে, তারা ধরেন এই যে এটা করা হয়, কেন করা হয় এই কারণে যে তারা ওইটা থাকা অবস্থায় ছাত্রলীগের পারপাস সার্ভ করছে। যদি এটা না করতো, নিজের সংগঠনের কাজ করে যেত, তাহলে কেউ কিছু তাদেরকে বলতো না। চুপচাপ থাকেন আপনি, সমস্যা তো নাই। আপনি যদি দুই এক জায়গায় ওদের সাথে যদি মানে হলের টিকার থাকার সাথে যদি আপনি দুই এক জায়গায় যাওয়া লাগছে, যান, সমস্যা নাই। কিন্তু আপনার হাতে যখন অন্য প্রতিপক্ষ দল নিপীড়িত হবে, তাহলে আপনি কিভাবে কি করবেন? ছাত্র শিবিরের এমন অনেক নেতাকর্মী আছে, আমি নাম বলতে চাচ্ছি না, এখন তারা ডাকসুতে নেতাও হয়েছে যে কোনো পদে। তো এই ধরনের লোকজনের হাতে ছাত্রদলের ছেলেপেলেরা মাইর খাইছে, মানে তার কাছে তার নিজের হাতে মাইর খাইছে, তার হাতে মাইর খাইছে, ঠিক আছে? সঞ্জিতের রাজনীতি করছে। তো সেই ধরনের লোকজন যখন শিবির হিসেবে আত্মপ্রকাশ করবে, তখন আপনি কি বলবেন ভাই? আপনি তো তাদেরকে ইহুদি বলতে পারবেন। ইহুদিরা কি করে? ইহুদিরা আপনি দেখবেন যে আপনি যদি ক্রুসেডের ইতিহাস যদি পড়ে থাকেন, সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেড করে, তখন বিভিন্ন যেই মসজিদগুলো আছে, এই মসজিদগুলোয় তারা ইমামতি করে, ঠিক আছে? পরবর্তীতে যখন মানে বিএনপির হারিস চৌধুরীর মতো, না, হারিস চৌধুরীকে তো আপনি হারিস চৌধুরীর সাথে আমি যেহেতু কথা বলছেন, আমি পরে বলতেছি এটা। হারিস চৌধুরী উত্তর দিব, না উত্তর দিব। উনি কিন্তু মসজিদের ইমামতি করছে গুপ্তভাবে। উনি কি সেখানে বিএনপির পারপাস সার্ভ করছে নাকি? কিন্তু তাহলে উনি নিজের আত্মরক্ষার স্বার্থে, উনারা পাইলে তো খুন করে ফেলতো, আত্মরক্ষার স্বার্থে উনি চুপচাপ। এখন তো শিবির বলতে চাই তারাও আত্মরক্ষা, এটা আত্মরক্ষা নয়। আত্মরক্ষা ভাই, আত্মরক্ষার সাথে করেন না তো নাই, আত্মরক্ষার সাথে আপনি চুপচাপ থেকে আপনি আপনার আল্লাহ বিল্লাহ করেন না তো নাই। কিন্তু কথা হচ্ছে আপনি পারপাস সার্ভ করতেছেন কি? আপনি মুখে ধরেন ছাত্রলীগের ইমাম, ঠিক আছে, মুখে মুখে ছাত্রলীগের ইমাম, আপনি অমুকরে মারতেছেন, অমুকরে এটা করতেছেন, ছাত্রদল বাইর করতেছেন, যারা মারতেছে সেও যে ছাত্রলীগ না, এটা কেউ বুঝবো, আই ডোন্ট নো, ঠিক আছে? মারতেছেন আপনি ছাত্রলীগের পারপাসে সার্ভ করতেছেন, ছাত্রলীগের হয়ে ফ্রন্ট লাইনে থেকে মারামারি করতেছেন, গুলি মারতেছেন, কিন্তু আপনি আবার মানে আপনি ছাত্রলীগের ইমাম, কিন্তু আপনি কাজ করতেছেন, পারপাস সার্ভ করতেছেন, ব্লান্ডার করতেছেন, ভিতরে আবার এই কাজগুলো, এগুলো ইহুদিরা করতো ওই ক্রুসেড আমলে। আপনি হচ্ছে ইমামতি করতো, এক একজন বিশাল বিশাল লম্বা খুতবা দিত, ভালো ভালো খুতবা দিত, আপনি পড়েন, এটা ইতিহাসের অমোঘ দলিল, প্রমাণিত সত্য এগুলা। তারা হচ্ছে এই কাজগুলো করতো। ফিলিস্তিনের
এই শাম অঞ্চলের বড় বড় মসজিদগুলোতে তারা ইমামতি করতো, এবং তারা ধরেন 10টা সুন্দর সুন্দর ইসলামের বাণী বলতো, তার মধ্যে একটা আসতেই মিসগেট করে দিত। ছাত্র দলের কেউ কি আমি একটু শেষ করে দিই, হ্যাঁ এই টপিকটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে তারা করতো কি, ওর মাধ্যমে সমাজে আস্তে আস্তে বিশৃঙ্খলা তৈরি করতো, এবং বিশৃঙ্খলা তৈরি করে মুসলমান থেকে ডিস্ট্রাক্ট করতো। এটা ছিল ইহুদিবাদ বা জায়নবাদের একটা থিম, এটা হলো তাদের পলিটিক্সের প্রসেস, এবং এভাবে তারা আমেরিকাকে কন্ট্রোল করে, এভাবে তারা খ্রিস্টানদেরকে কন্ট্রোল করে, মুসলিমদেরকেও সামহাও কন্ট্রোল করতেছে। আর ছাত্রলীগের ভিতরে কিন্তু তারা এইভাবে থেকে কাজ করছে। এই যে ছাত্রলীগ হঠাৎ করে তাসের ঘরের মতো কেন এমন পালায় গেল, এক রাতে কি ছাত্রলীগ কোথায়? দেখা গেছে যে এক রুমে 5 জন ছাত্রলীগ, তার মধ্যে একজন পলায় যাচ্ছে আর 4 জন বলতেছে যা তুই যা, আমরা আছি এখানে, ওরে মারতেছে, সবগুলো পদধারী। তাহলে হইলোটা কি? তার মানে ওই যে তাসের ঘরের মতো কেন ভাঙলো? ওই যে ছাত্রলীগের ইমাম হয়েছিল, কিন্তু ও তো ভিতরে ব্লান্ডার করে গেছে, আস্তে আস্তে বিশৃঙ্খলা তৈরি করে গেছে। ছাত্রলীগের এটা হলো বোকামি, অথবা ছাত্রলীগ অন্ধ হয়ে গেছে ক্ষমতার লিপসায়। ঠিক আছে, আমি তাদেরকে ডিফেন্স করতেছি না, বাট এটা রিয়েলিটি যে তারা ক্ষমতার লিপসায়, মানুষকে অবমূল্যায়ন করার লিপসায় এত পরিমাণ অন্ধ হয়েছে যে তারা দুনিয়ার রাম শাম যদু কুদু সবগুলোর ছাত্রলীগ বানাইছে উইদাউট এনি কাইন্ডস অফ স্ক্রুটিনি। আমি যেটা প্রতিফল তারা এক রাতের মাত্র 4-5 ঘন্টার ভিতরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়া হয়ে গেছে। এটাই হচ্ছে। এবং আগামী দিনে যেহেতু এখন আমরা সরকারি দলে আছি, আমরা এই আতঙ্কে আছি, তারা যে আমাদের ভিতরে ইনফিল্ট্রেট হবে না, শিবির কখন হবে না, যেটা তো আপনি কোনোভাবে নিশ্চয়তা দিতে পারবেন না। হইতেই পারে, আমাদেরকে সাবধান থাকতে, এবং আমাদেরকে সেই প্রসেস, আমি আগে বলছি কি প্রসেস, ওই প্রসেসের ভিতরে থেকে এটা আমরা হয়তো বা পলিটিক্যাল ইনসাইট দিয়ে আমরা হয়তো বা বুঝতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা কাজ করবো। দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতারা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, তো এতে করে আওয়ামী লীগের, বিশেষ করে ছাত্রলীগ, আওয়ামী লীগ আপনাদের ছাত্র দলের তো প্রধান শত্রুই ছিল, তো সেই ক্ষেত্রে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে কেন? এটা একটা ওভার স্টেটমেন্ট হয়, যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের অফিস বিএনপি নেতারা গিয়ে খুলে দিচ্ছে, এটা একেবারে ওভার স্টেটমেন্ট। মানে এটা কি মিথ্যা? অবশ্যই এটা এই ধরনের, মানে বিএনপি নেতারা গিয়ে খুলে দিচ্ছে এমন কোনো মানে আলোচনা নাই। তারা নিজেরা গিয়ে হয়তো বা গুপ্তভাবে, ওই যেটা হয় না, পঞ্চগড়ে তো তাই দেখলাম আমরা, পঞ্চগড়ে নির্বাচনের পরের দিন। না, ঠিক আছে, এগুলো কনটেক্সট আছে, তো কনটেক্সটটা কি সেটা বুঝতে পারবো। এখন ধরেন কেউ গিয়ে ওখানে একটা মিছিল করে সকালবেলা গিয়ে আসতে অফিসটা খুলে দিচ্ছে, এখন ওখানে স্বাভাবিক ধরনের ওখানে বিএনপির প্রার্থী বিজয় হয়েছে, এরকম আওয়ামী লীগেরও কিন্তু ঘটছে। খুলনাতে আপনি যাই দেখেন, এখানেও কিন্তু একটা আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে, তাহলে আপনি বলবেন এটা জামাতের লোকজনকে খুলে দিচ্ছে, ইনফ্যাক্ট ব্যাকআপও দিচ্ছে। এখন এটা একটা আলাপ আসতে পারে যে আসলে হচ্ছে এটা কি। আমরা কিন্তু আগেই বলেছি যে আপনি আওয়ামী লীগ সরকারের একটা বড় রকমের দুর্বলতা কি ছিল, যে তারা বাস বিচারহীনভাবে যার তার নামে মামলা দিয়ে দিচ্ছে। তার মির্জা ফখরুল ইসলামের আলমগীর বিরুদ্ধে মামলা দিচ্ছে হচ্ছে ময়লার গাড়ি পোড়ানো হয়েছে। আপনার মুফতি ফজলুল কামিনী মরহুম, ওনার নামে মামলা দিছে, উনি নাকি কোন মহিলার গলার চেইন চুরি করছে। মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছিল যে মানিব্যাগ চুরির মামলা হয়েছে। এরকম মানে সমাজের সজ্জন ব্যক্তিদের বিরুদ্ধে এই ধরনের উল্টাপাল্টা মামলা দিয়ে টিয়ে নানা রকম মানে বাজে অবস্থা তৈরি করে ফেলছে। অর্থাৎ গড়পড়তা মামলা দেয়া, এই জিনিসগুলা মামলা বাণিজ্যের আকারে করা হয়েছে। গাইবি মামলা দেওয়া হয়েছে, 100, 150, 200, 500 এরকম আসামি করা হয়েছে। তো যেমন আমাদের বিএনপির একজন নেতা হাবিবুর নবী খান সোহেল, ওনার নামে 1000-এর উপরে মামলা আছে। আচ্ছা আমাকে বলেন, একটা লোকের নামে 1000-এর উপরে মামলা কোন লজিক হয়? একটা লোক এত অপরাধ করতে পারে? ধরুন মানে তর্কের খাতিরে ধরে নেওয়া, হাবিবুর নবী খান সোহেল বিশাল এক অপরাধী মানুষ, 1000 অপরাধ করতে পারে একজন মানুষ জীবদ্দশায়, এত বড় টেরর, তাহলে তো সে ইতালির যে মাফিয়া আছে তাদের থেকে বড় মাফিয়া। ব্যাপারটা কিন্তু এত সরল না। 5ই আগস্টের পরে যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা হয়েছে যে আওয়ামী লীগের অনেক লোক এই আন্দোলন অংশ নিছে না, আবার অনেক লোক চুপচাপ ছিল, তারা বিবেকের জায়গা, দংশনের জায়গা থেকে বলছে না ঠিক আছে। অনেক পুলিশ কিন্তু আপনার কিলিং এ পার্টিসিপেট করে নাই। এই ধরনের ঘটনা ঘটছে কিনা? তো এই যে ঘটনাগুলো ঘটেছে, তো এরকম কিছু তো মানুষ আছে। এখন সেই মানুষগুলোকে যদি আপনি মামলার ভিতরে দিয়ে দেন, তাহলে এটা তো এক ধরনের ইনজাস্টিস হয়। জাস্টিস কি আসলে? যে অপরাধী তা সে শাস্তি পাবে, যে অপরাধী না সে শাস্তি পাবে না। দলমত হোক, একজন লোক আওয়ামী লীগ করছে, সমর্থক হয়েছে বা ভোট দিচ্ছে নৌকা মার্কায়, তাই বলে সে কিন্তু কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, তাই বলে আপনি তারা একটা হত্যা মামলা দিবেন? আর তারা আপনি কি করতে পারেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসে নিয়ে আপনি হচ্ছে তাকে বুঝাতে পারেন যে ভাই তুমি যে সাপোর্ট করছো, অন্যায়ের সমর্থক ছিল, সেটাও অপরাধ, সেই অপরাধের শাস্তি তুমি পাইতে পারো, কিন্তু তোমার নামে তো হত্যা মামলা দেওয়ার কোনো মানে হয় না। অবারিত মামলা বাণিজ্য এবং এটার মিস ইউজের কারণে যে ঘটনাগুলো ঘটেছে, অনেক আওয়ামী লীগ আসলে এক ধরনের কথা বলার সুযোগ পেয়ে গেছে যে আমরা অপরাধ না করেও অপরাধী, এবং তারাই দেখা গেছে যে এই ওইটার একটা বিস্ফোরণ হইতে পারে, যে তারা এসে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে কেউ কাক ডাকা ভরে এসে অফিস খুলে দিয়ে চলে গেছে। ওইখানে স্বাভাবিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, একটা অফিস খুলে দিয়েছে, তাহলে করা হবে কি? ওই সিচুয়েশনে ট্যাকেল দেওয়ার জন্য নানা রকমের পদক্ষেপ কোনো প্রতিনিধিকে নিতে হয়েছে।
সেটাকে আপনি এটা বলতে পারবেন না সরলভাবে যে আওয়ামী লীগের অফিস খুলে দেয়। আওয়ামী লীগের অফিস যদি খুলেই দেওয়া হতো হুম। তাহলে সবার আগে এই অ্যাভিনিউতে খুলে দেওয়া হতো, যেটা এখন শৌচাগারে পরিণত হয়েছে, গণশৌচাগারে। এটাকে হয়তো পরিষ্কার মানে সাফাই করে দেওয়া হতো। এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এই কিছুদিন আগে আমাদের মাননীয় মহাসচিব এবং বর্তমান এলজিআরডি মন্ত্রী উনি কিন্তু বলেছেন যে সংগঠন নিষিদ্ধ আছে, সে নিষিদ্ধ থাকবে, আর যারা এখন সক্রিয় আছে তারা তাদের কাজ করে যাবে, দ্যাটস ইট। হুম। এটাই আমাদের স্টেটমেন্ট। আপনি যেটা বললেন ওটা এক ধরনের ওভার স্টেটমেন্ট হয়। আচ্ছা, মানে সেরকম কোনো না, ঘটনা হয় এরকম নাই। কোনো ঘটনা নেই। ছাত্রদলের অনেক মানে নেতা দেখা যায় যে আপনাদের বিরুদ্ধে যে বিতর্কটা সবচেয়ে বেশি আছে সেটা হলো যে 8 বছর 10 বছর পড়াশোনা শেষ হয়েছে কিন্তু এখনো তারা ছাত্র দলের লিডারশিপে আছে। তো ছাত্রদল তো সাধারণত একটা ছাত্র সংগঠন, যারা ছাত্র হবে তারাই স্বভাবত তারাই লিডারশিপে আসবে, কিন্তু যারা অছাত্র 20 বছর আগে 15 বছর আগে 10 বছর আগে শেষ হয়েছে তাদের ছাত্রত্ব, কিন্তু এখনো তারা নেতৃত্বে আছে। এই জিনিসটা আপনারা কি সংস্কার করবেন নাকি সেরকম মানসিকতা আছে কিনা? আচ্ছা, বা এই যে ছাত্র অছাত্র, এই যে মানে এটা সংজ্ঞায়ন করা, এটা এক ধরনের মানে এটা কি বলবেন, এটাকে সংজ্ঞায়ন করা খুব দুরূহ ব্যাপার। হুম আপনি একজন 50 বছর বয়সী মানুষও কিন্তু ছাত্র হতে পারে, এটা কিন্তু আপনি রোধ করতে পারবেন না। আপনি উন্নত বিশ্বে গিয়ে দেখেন যারা পিএইচডি করতেছে, সে ছাত্র না? হুম শিক্ষার্থী না? সে হুম। বিদ্যার্থী না? কিন্তু সে উনি কি পিএইচডি ছাত্র করতেছে, সংগঠন করে ওখানে? সেটা সে আলাপে আসতেছে। হুম তো 50 বছর বয়সী একজন মানুষ যদি পড়াশোনা করতে পারে তাহলে সে ছাত্র না? আপনি কাউকে অছাত্র বলতে পারবেন না। যদি তার একাডেমিক্যালি সার্টিফাইড রেজিস্টার্ড নাম্বার থাকে তাহলে আপনি তাকে অছাত্র বলতে পারবেন না। ছাত্র সংগঠন করে কি করে না সেটা একটা প্রশ্ন হতে পারে। হুম ঠিক আছে? আমি পড়াশোনা শেষ করেছি আরো 8 বছর আগে। হুম তো আমি কি অছাত্র এখন? না। আমি কিন্তু আমার একাডেমিক কার্যক্রম চালাচ্ছি। হুম। আমি একের পর এক মাস্টার্স করছি, এমফিল করছি, যেটাই করছি। মানে আমি আমার পড়াশোনাটাকে অব্যাহত রেখেছি। এভাবে যদি আমি সারা জীবনও ছাত্র থাকতে পারি, এটা নিয়ে কোনো আপনি আপত্তি করতে পারবেন না। আমি হয়তো কবির ভাষায় বলব না যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এটা বলা ঠিক হবে না। বা শিক্ষার কোনো বাউন্ডারি নাই, এটাও বলা এগুলা পলিটিক্যালি বলা ঠিক হবে না। বাট পলিটিক্যাল যে জায়গাটাতে আসতে চাচ্ছেন সেটা হচ্ছে যে একজন এই ধরনের মানুষ যে হচ্ছে একটা এইজ পার করে ফেলেছে, সে ছাত্র রাজনীতি করতে পারবে কিনা বা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিতে পারবে কিনা, হুম। ম্যাটার অফ কোয়েশ্চেন হচ্ছে এটা। এবং এখানে যদি আপনি একটা আমি যদি উত্তর দিতে যাই তাহলে আমি বলতেই পারি যে হ্যাঁ, ইটস আওয়ার লিমিটেশন, যে আমরা যেই আহ, পর্যায়ে পর্যন্ত বা সীমিত রাখা উচিত ছিল সে পর্যায়ে আমরা রাখতে পারিনি। এটার কিছু এটার কিছু সিচুয়েশন আছে। হুম কেমন? আপনি ধরেন আমরা দীর্ঘ 17 বছর একটা বিশাল একটা দ্বন্দ্ব সংঘাতের ভিতর দিয়ে গেছি এবং সেখানে আমাদের পাইপলাইনটা স্বাভাবিকভাবেই সীমিত ছিল, সংকুচিত ছিল। একজন ছেলে খুব চাইলেই সহজে আমার সংগঠনে এসে মিছিল দিতে পারতো না। বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের পদচারণা নিষিদ্ধ করা হয়েছিল। আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে মার খেতাম। এফ রহমান হলের সামনে একবার ভিসিকে ভুল দিতে গিয়ে এমন মার খাইছি আমার মাথায় 13টা শিলা, অথচ বেচারার জন্য ফুল আর মিষ্টি নিয়ে গেছি। উনি ছাত্রলীগের লোকজনকে পাঠিয়ে দিয়েছে পিটা। আবার আমাদেরকে ইনভাইটও করছে, ঠিক আছে আসেন 3:30টার সময়। 3:30টার সময় যাব, রাস্তার মাঝখানে দিয়েছে মায়ের। বুঝতে পারছেন? তাহলে এই ধরনের সিচুয়েশন আমাদের উপর দিয়ে গেছে। তো এই যে ঘটনাগুলা একটা পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাওয়ার কারণে দেখা গেছে যে স্বাভাবিকভাবেই কোনো একটা সাধারণ ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে বা সেকেন্ড ইয়ারে পড়ে, মফস্বল থেকে আসছে, জাতীয়তাবাদকে ধারণ করে বা করে না, যে করে না সে তো করেই না, ঠিক আছে? বাট সে আওয়ামী লীগকে অপছন্দ করে, চাইলে সে অন্য একটা রাজনৈতিক সংগঠন করতে পারতো। ও তো মিনিমাম সাহসই পাবে না। যে বেটা জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সেও তো সাহসটা পাচ্ছে না, তাই না? এবং তাকে প্রোটেকশন দেওয়া, এটাও কিন্তু আমাদের জন্য দুরূহ ছিল। আপনি অবাক হবেন যে আমরা কখনোই একটা বাসায় থিতু হতে পারতাম না। যেমন আমি ধানমন্ডিতে ছিলাম কিছুদিন, সেখানে দীর্ঘ 2 বছর থাকার পরে এলাকার মানুষ চিনে ফেলছে সামহাও, যে এই ছেলেকে স্বাভাবিকভাবে চিনে ফেলে। তখন ওইখানকার যারা স্থানীয় আওয়ামী লীগের লোকজন ছিল তারা আমাকে ডিস্টার্ব করা শুরু করলো। আমি আমার অবস্থান পাল্টাতে বাধ্য হয়েছি। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটছে। তো যেখানে আমার নিজের লাইফেরই সিকিউরিটি নেই, সেখানে আমি 10টা ছেলে এনে কীভাবে সিকিউরিটি দেবো, তাই না? এই কারণে দেখা গেছে যে সামহাও বা ইন সাম এক্সটেন্ট এর মাঝেও কিছু লোকজন এসে আমাদের সাথে নিজের ত্যাগ স্বীকার করে আমাদের সাথে ছিলেন। বাট আমাদের এই পাইপলাইনটা খুবই সীমিত ছিল, যে কারণে আমাদেরকে যেটা হয়েছে যে আমরা কমিটিগুলো করার ক্ষেত্রে আমাদেরকে ঠিক সেই ধরনের প্রোডাকশন বা প্রোডাক্টিভ কর্মী না থাকার কারণে আমরা হয়েছে যে একটা গ্যাপের ভিতরে পড়ে গিয়েছে। আবার আন্দোলন সংগ্রামে থাকার কারণে ম্যাচিউরড লিডারশিপ দরকার ছিল আমাদের। একটা খুব কম বয়সী ছেলেকে দিয়ে লিডারশিপ তৈরি করে সারা বাংলাদেশে নেটওয়ার্ক করে এত বড় একটা দানবের বিরুদ্ধে লড়াই করা, ইটস সো টাফ। সো সেই জায়গাতে থাকার কারণে খুব একটা ম্যাচিউরড লিডারশিপ থাকার দরকার ছিল এবং সেটা আমরা করতে গিয়ে আমাদের একটা বয়সের আমরা যেটা
সহনীয় যে বয়স সীমা সেটা হয়তো আমরা অতিক্রম করেছি, এবং এটা করতে গিয়ে একটা বিশাল প্রজন্মের গ্যাপ আমাদের মাঝখানে হয়ে গেছে, যে কারণে আমরা এখনো একটা মানে বিরাট পরিমাণে যারা হচ্ছে এখনো একটা সংগঠন করার পর যে জায়গাটা পর্যন্ত অন্তত যা স্যাটিসফাইড হয়ে বিদায় নেওয়া যায় সেই জায়গাটা পর্যন্ত আমরা এখনো পৌঁছাতে পারিনি। সর্বশেষ অন্তত সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট তো হতে চায়, একটা কম্পিটিশনে যদি শীর্ষ পদগুলোতে নাও যেতে পারে সেই জায়গাতেও এখনো আমাদের অনেকে যেতে পারেনি। সো এটা আমাদের একটা লিমিটেশন এবং এটা স্বীকার করি, এবং যেটা হচ্ছে কি এই লিমিটেশনটাকে অ্যাড্রেস করে এটা থেকে উত্তরণের পথ কি সেটা আমরা বের করার চেষ্টা করছি। অছাত্র ছাত্র এই সংজ্ঞায়নের ভিতরে না থেকে আমরা মনে করি যে একটা লিবারেল একটা বয়স যেটার মাধ্যমে কম্প্রোমাইজ করা যায়। কম্প্রোমাইজটা কেমন? একেবারে সিনিয়র পর্যায়ে যারা আছে তারা প্লাস একেবারে জুনিয়র পর্যায়ে যারা আছে তারা, এই দুইয়ের মাঝখানে একটা প্রসেস রেখে যেখানে সবাইকে ইনক্লুড করে আস্তে 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 এই জিনিসটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায়, বা আমরা যেটাকে বলি যে ছাত্রদের হাতে তুলে দেওয়া, এ পর্যন্ত যাতে যাওয়া যায় সেটার জন্য একটু টাইম দরকার আছে। কেবলই মাত্র হাসিনার পতন হয়েছে 2 বছরও পূর্ণ হয় নাই, সো এটা একটু টাইম লাগবে, হয়তো বা অল্প কিছুদিন সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা এই প্রসেসটা চলছে এবং এটা হয়ে যাবে। ছাত্রদল সভাপতি রাকিব ভাইকে চাচ্চু কেন বলা হয়? আচ্ছা, এই টার্মটা হচ্ছে মূলত আমরা তো এগুলোর সাথে অনেকদিন যাবত পরিচিত, এগুলো হচ্ছে ছাত্রলীগের ন্যারেটিভ। ছাত্রলীগ ন্যারেটিভ এটা শুধু রাকিব ভাইকে যে চাচ্চু বলেছে ব্যাপারটা এমন না। এই চাচ্চু বলা এটা তাদের বহু আবহমান কাল থেকে তারা বলে আসতেছে। এমনকি তাদের নেতাদের সাথে আমাদের নেতাদের বয়সের খুব বেশি ডিফারেন্স না থাকলেও কাছাকাছি বন্ধু দেখা গেছে, সেও বন্ধু এমন বন্ধু, ও ছাত্রলীগের নেতৃত্বে আছে, এই ছাত্রদলের নেতৃত্বে আছে, তাও এর চাচ্চু বলাইছে। এগুলো হচ্ছে একজন মানুষকে ডিহিউম্যানাইজ করা, ঠিক আছে? এটা করার জন্য চারিত্রিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করে সমাজের কাছে উপস্থাপন করার জন্য এটা করা হচ্ছে। এই রাজনীতিটা কি আসলে? এই রাজনীতিটা হচ্ছে আপনার যখন পলিটিক্স থাকবে না, পলিটিক্যালি যখন আপনি ব্যাটল ফিল্ডে কাজ করতে পারবেন না, আপনি যখন আইন বিধি ইত্যাদি দিয়ে যখন আপনি কাজ করতে পারবেন, তখনই আপনি হচ্ছে কোন ব্যক্তিকে এটা বলবেন এটা বলবেন। এটা এখনো হচ্ছে, কিন্তু এই যে সালাউদ্দিন সাহেবের সাথে যখন আপনি আইনি প্রক্রিয়াতে পারতেছেন না, যখন তাকে আপনি পলিটিক্যালি ডিফেন্ড করতে পারতেছেন না, তখন আপনি করতেছেন কি, তাকে শিলং সালাউদ্দিন বলতেছেন। উনি সেই কঠিন শিলং সালাউদ্দিন কেন বলা হয়? উনি শিলংয়ে ছিলেন। আচ্ছা, উনি চিন্তা করে দেখেন, আপনি একটা লোক যে 2015 সালের কঠিন সময় যারা মোকাবেলা করে নেবে তারা বুঝবে না। 2015 সালে আমরা রাস্তায় ছিলাম, তো প্রত্যেকদিন হচ্ছে মানে বাসায় একটা চিরকুট লিখে বের হইতাম, নাও ফিরতে পারি। এখানে একটা সামান্য প্রশ্ন করি আপনাকে, যেহেতু আপনি সালাউদ্দিন আহমেদ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, যে উনি শিলংয়ে ছিলেন, নিশ্চয়ই উনি গুম করা হয়েছে ওনাকে, কিন্তু উনি 5 স্টার হোটেলে ছিলেন। আমরা এরকম ছবি দেখেছিলাম, আমরা ছবি দেখেছি, একটা বাসায় ছিলেন, সেটা সাবজেল হিসেবে। এমনকি আপনি গত কিছুদিন আগে ছাত্রদলের, আমি নাম বলছি না, একজন সেন্ট্রাল লিডার, তিনি আমাকে বলেছেন যে আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে শিলংয়ের হোটেলে দেখা করতে গেছিলাম। তো এটা কেন? আচ্ছা, এটা ওই ভদ্রলোক যিনি বলছেন উনি মানে খুব গর্ব করে বলছেন, তো যাই হোক, উনি হয়তো জানেন না। উনি একটা সাবজেলে ছিলেন, আন্ডার সার্ভেলেন্সে ছিলেন, উনি ওখানকার মামলার আসামি ছিলেন, উনি ওখান থেকে বের হওয়ার মতো সুযোগ ওনার ছিল না। অনেকেই তো দেখা করছে। হ্যাঁ, দেখা তো করতেই পারেন আপনি। গুম হলে ওনার সাথে দেখা করতে পারে, তো গুম হওয়ার পরে রিভিল হয়েছে না, আপনি টার্মটা বুঝেন। ধরেন কাশিমপুর কারাগারে আপনি একজন আসামিকে ধরে নিয়ে গেছে, তার সাথে আপনি দেখা করতে পারেন না, উইথ অনুমতি, অ্যাপ্রুভাল নিয়ে আপনি দেখা করতে পারেন না। অ্যাপ্রুভাল নিয়ে আপনি দেখা করতে গেছেন, এটা তো এমন কিছু না, ঠিক আছে? এটা করতে পারবেন আপনি। সালাউদ্দিন আহমেদকে 2015 তার ফ্যামিলি দেখা করতে গেছে। হ্যাঁ, পারবে না কেন? ফ্যামিলির সাথে তো আপনি ডিভিশন যারা পায় তারা তো জেলখানার অভিজ্ঞতা যদি কারোর থেকে থাকে তাহলে সে মানে বুঝতে পারবে। তো ডিভিশনে আলাদা রুমের ভিতর দেখা করানো হয়, ঠিক আছে? আমার সাথে তো প্রত্যেক সপ্তাহে আমার যারা, আমি যখন জেলে ছিলাম না, প্রত্যেক সপ্তাহে গিয়ে তো আমার ভিজিটাররা দেখা করতো, কিন্তু জেলের এই পারে আর ওই পারে, এতে তো আর ওই বাংলাদেশের ওই পারে গিয়ে না দেখা করছে। ব্যাপারটা এমন না যে সে বাংলাদেশে এসে দেখা করছে, সে মুক্ত ছিল, ব্যাপারটা এমন না। তার পরিস্থিতিটা কি ছিল? সে 2015 সালে বাংলাদেশ থেকে গুম হয়। বেশ কিছুদিন গুম থাকার পরে তার যারা সুহৃদ কিছু ব্যক্তিবর্গ ছিল তাদের হস্তক্ষেপ কিংবা অনুনয় বিনয়ের মাধ্যমে তাকে অন্তত ইলিয়াস আলীর পরিণত ভোগ করতে হয় নাই, তাকে পুশিন করা হয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে? বাংলাদেশের তাকে রাখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই তাকে পুশিন করা হয়েছে ইন্ডিয়াতে, কারণ বাংলাদেশে রাখলে তখন আওয়ামী লীগের সমস্যা হবে, এই কারণে তাকে পুশিন করা হয়েছে। এবং ওখানে তাকে আপনার অনুপ্রবেশকারী হিসেবে ধরে তাকে হচ্ছে সেখানে আপনার কি বলা ওটাকে আইনের মুখোমুখি করা হয়েছে। এখন সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন ভিআইপি ব্যক্তি, উনি সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, তো একজন ভিআইপি ব্যক্তি। তো ওই ব্যক্তিকে সেখানকার ট্রিটমেন্টটা কি হবে? সেই ট্রিটমেন্ট অনুযায়ী তারা একটা সাবজেলের মতো করে একটা বাড়িতে তাকে বন্দি করে রেখেছেন, আন্ডার সার্ভেলেন্স। এই ছিল তার পরিস্থিতি। এখন এটাকে যারা বলে যে সেখানে সে খুব আরাম এসেছিল,
বা এইগুলো অ্যাবসার্ড কথাবার্তা, ঠিক আছে? এগুলা তাহলে বলা যায়, আমি এখন বলি, যারা এই যে আমাদের প্রতিপক্ষের যে সমস্ত আহ, বর্তমানে এইসব কথা বলে বেড়াচ্ছেন, তাদের অনেকেই আছেন যারা জেলখানায় গিয়ে আরামায়েশে ছিলেন না। কেমন ডিভিশন পাইছেন তো ভাই, ডিভিশন পাওয়া তো আরাম। পত্রিকা পাইতেন, একটা টেলিভিশন ছিল, হয়তো ডিশ চ্যানেল ছিল না, ভালো খাবার পাইতেন, এই তো। ওইটা একজন ভিআইপি কয়েদিকে যে ডিভিশনটা দেওয়ার দরকার সেটা তারা দিয়েছে, এর বাইরে কিছু না। তো এই যে আমি যে পয়েন্টে ছিলাম, পয়েন্টটা হচ্ছে যে আপনি যখন মানুষকে, একজন ব্যক্তিকে আপনি পলিটিক্যালি মোকাবেলা করতে পারতেছেন না, লিগালি মোকাবেলা করতে পারতেছেন না, তখনই আপনি তার ক্যারেক্টার নিয়ে আঘাত করবেন, এই ডিহিউম্যানাইজেশন পলিটিক্সটা করবেন। এটা বর্তমানে করছে জামাত, শিলং সালাউদ্দিন বলতেছে অমুকরে, মানে যাকে যা ইচ্ছা তা বলতেছে, এই যে রাকিব ভাইকে চাচ্চু বলতেছে, আমাকেও চাচ্চু বলবে। আজকে যদি ধরেন একটা ফার্স্ট ইয়ারের ছেলেকেও যদি আমি ছাত্রদলের নেতা বানাই, আমি শিওর, আমি ড্যাম শিওর ওকেও চাচ্চু বলবো। যে এই প্র্যাকটিসটা আমরা ছাত্রলীগের আমলে দেখেছি। ছাত্রলীগের আমলে আমাদের একদম অনুজ ছেলে মাত্র ক্যাম্পাসে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু গ্রুপ আছে, ওখানেও যদি ছাত্রদের পক্ষে কিছু একটা লিখতো, ওর বন্ধু ওকে চাচ্চু বলতো। কিন্তু আপনারা তো জামাত এবং শিবিরকে রাজাকার বলেন, ওইটাও তো এই যে রাজনীতিটা, এই রাজনীতিটা আওয়ামী লীগ আমলে করা হয়েছে। বেগম খালেদা জিয়াকেও কিন্তু মানে যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, তখন আওয়ামী লীগ, তখন তাকে কিন্তু মানে এই ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের রাজনীতি, না ওইটা তারেক রহমানকে খাম্বা বলা হয়েছে। এটা অবশ্যই ঘৃণার ব্যাপার এবং এটা বন্ধ হওয়া উচিত। আমরা অবশ্যই আমরা মনে করি এটা বন্ধ। এই প্র্যাকটিসটা কিন্তু উভয় পক্ষ থেকে আছে, যেমন আপনাদের তরফ থেকে বলা হয় গুপ্ত তাদেরকে, এবং তাদেরকে বলা হয় তারা রাজাকার, স্বাধীনতা বিরোধী, এরকম ট্যাগগুলো দেওয়া হয়। ওকে, হ্যাঁ, এগুলো কেন? আচ্ছা, গুপ্ত যেটার ব্যাখ্যা কিন্তু এর আগে মানে বড়ভাবে দিয়েছি আমি। তারপর আমি বলবো কোনো জিনিসকে এক্সাজারেশনের দিকে নিয়ে না যাওয়াই ভালো। যেমন গুপ্ততার যেই সংজ্ঞার ভিতরে আমরা তাদেরকে গুপ্ত বলছি, তারা গুপ্ত থেকে যে ক্লাসগুলো করেছে, হ্যাঁ বট কেন বলছে সেটাও বলা হচ্ছে, প্রত্যেকটা টার্মেরই আলাদা মানে ইয়ে আছে। আপনি বলতেছি, আপনি ধরুন গুপ্ত বলা হয়েছে, এটার ব্যাখ্যা আমি দিয়েছি, গুপ্ত কারা সেটাও আমি চিহ্নিত করেছি, কিন্তু এটার এক্সাজারেশন কোনোভাবে কাম্য নয়। এখন যে ছেলেটা ধরেন এই শিবিরের পরিচিত, ধরেন আয়সা আমাকে পরিচয় দিল যে ভাই আমি অমুক ছাত্র শিবিরের অমুক দায়িত্বে আছে, ওরকে আমি গুপ্ত বলতে পারবো? তো আমার সামনে আছে, গুপ্ত বলতে পারবো ওকে যে ওখানে থেকে অনিষ্ট সাধন করতেছে অন্য কোনো সংগঠনের, এটা হলো গুপ্ত। আরেকটা বলছেন আপনি কি রাজাকার, রাজাকার যারা ছিল তাদের তো একটা মানে প্রুভ টার্ম, যারা রাজাকার ছিল তারা তো ছিল, এবং আমরা এদেরকে রাজাকার বলতেছি না, এরা হলো কি মননে মগজে সেই রাজাকারের যে চেতনাটা সেটাকে ধারণ করতেছে। এটা তো আওয়ামী লীগ বলতো, এটা ছাত্রদল বলতো, চেতনায় রাজাকার, চেতনায় রাজাকার ছাত্রদলকে বলতো বা ছাত্র শিবিরকে বলতো। সেটা এখন আপনি এখনো ধরেন, আপনি এই বাংলাদেশে থেকে এখনো যদি আপনি পাকিস্তানের পতাকা নিয়ে হাঁটেন, তাহলে আপনার আমি কি বলতে পারি বলেন? মানে আপনার শিবিরের কারা কারা হাঁটছে বলে মনে করেন? আপনি দেখেন, বা জামাত শিবির তো চিহ্নিত করা কঠিন। এখন এমন এমন লোকজন আমরা দেখছি যে এই যে কোথায় যেন সেদিন পাকিস্তানি পতাকা নিয়ে, পাকিস্তানি পতাকা তো বাংলাদেশে অহরহ, চট্টগ্রামে যান, আপনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া যে মাদ্রাসা আছে, কায়েদে আজম জিন্নাহর জন্মদিন পালন করা, তারপরে এই ধরনের যখন ঘটনাগুলো ঘটে, পাকিস্তান দিবস পালন করে বাংলাদেশে, এই যে কিছুদিন আগে পালন করলো ভাই, তো এই পালন করে এখন আমি তো বলতে পারতেছি না ও কি আসলে কি জামাত শিবির নাকি, তো গুপ্ত থাকে। আপনি বাংলাদেশে যে পীরের পিরালি গুলো চলে, যে মাজার পিরালি, এখানে যে দেখেন আপনি একদম রাস্তা সুসজ্জিত করে পাকিস্তানি পতাকা দেওয়া হয়, কারণ কি পাকিস্তানের পীর আসতেছে, এই জন্য পাকিস্তানি পীর আসতেছে, সেটা একটা পাকিস্তানের পীর, পাকিস্তানের কোনো ডিপ্লোমেট যদি বাংলাদেশে আসে তাহলে তো পাকিস্তানের পতাকা দিবে না, এটা তো ফ্যাক্টর না। কিন্তু কত হচ্ছে মননে মগজে চেতনায়, কেউ যদি এখনো সেটাকে ধারণ করে, ধরেন এখনো আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন, সলভড কেস, আপনার পূর্বসূরি এটা করে গেছে, সে পাকিস্তানিদের সাথে থাইকা বিভিন্ন আকাম কুকাম করছে, এটা একটা আলাপ গেছে, কিন্তু এইটার পরে এসে সেটার জন্য আপনার মিনিমাম রিগ্রেট নাই, বরং আপনি সেটাকে জাস্টিফাই করতে চাচ্ছেন। ভাই আমরা 5 আগস্ট পরে এগুলো দেখছি, আমরা স্লোগান দিছি যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, স্লোগান দিছি তো, কেন দিয়েছি? দ্যাট ওয়াজ এ কনটেক্সট। কনটেক্সটটা কি ছিল? শেখ হাসিনা আপনাকে রাজাকার বলে অপমানিত করছে, আপনি রাজাকার না, আপনি সেটাকে রিট্রিট করছেন, আপনি তাকে তার দিকে ফিরাই দিয়েছেন, আমি রাজাকার পাল্লে ঠেকা। কিন্তু এটাকে যখন আপনি এস্টাবলিশ করতে চাচ্ছেন, সেদিনে রাজাকার বলে ফেলছি। আর এরপর আরেকটা বাক্য ছিল ওই স্লোগানে, কে বলেছে স্বৈরাচার সরেছে, সেটা কারা বলছে সেটা নিয়ে ইয়ে আছে, সেটা কিন্তু ছাত্রদল থেকে বলা হয়েছে। যখন ওই তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই কথাটা যখন বলা হয়েছে, এবং এই কথাটাকে যখন আওয়ামী লীগ ক্যাপচার করে বলছে যে আসলেই তো এরা মানে পাকিস্তানি এই সেই পেতাত্তা বলে একটা একাকার পরিস্থিতি তৈরি করে, তখন ওই ইনস্ট্যান্ট ছাত্রদলের আমাদের নিজস্ব গ্রুপের ভিতরে আলোচনাটা হয়ে আমাদের ছাত্রদলের একজন কর্মী মনোহর হোসেন প্রান্ত, ওর মায়েদের যে আমাদের এজি সিলেকশন করলো, এদের মাধ্যমে আমরা এই স্লোগানটাকে ইনিশিয়েট করাই।
কে বলেছে স্বৈরাচার। তো যাই হোক, সেটা একেবারে ভিন্ন আলাপ। তো আমি বলছিলাম কি, যে এই যে মননের মগজে আপনি এটাকে ধারণ করা, ওটাকে জাস্টিফাই করা, ডিফেন্ড করা, ভাই হোয়াই? এটা ডিফেন্ড করার কিছু নাই। আপনি এটা তো বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে, যারা আপনার পূর্বসূরীরা যারা এগুলো আকাম কুকাম করছে, পাকিস্তানের পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে, এগুলো তো প্রুভড। কিন্তু বলা হয়ে থাকে এটার ব্যাখ্যা কি? আপনি শাহজিজের কথা বলতে পারেন, আপনি আজিজ, হ্যাঁ, শাহজিজের কথা। শাহজিজ মুশিরুর যদুমিয়া প্রখ্যাত বাম নেতা ছিলেন, উনি ন্যাপ করতেন, উনি অনেক মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম একটা। উনি পাকিস্তানের মধ্যে ছিলেন না। তারপরে আপনি হচ্ছে যার নাম হচ্ছে আব্দুর রহমান বিশ্বাস, সে রাষ্ট্রপতি ছিল, উনিও বিএনপির লোক। এগুলার শাহজিজের কথা আপনি বলতে পারেন। শাহজিজকে শেখ মুজিব ক্ষমা করছিল, এটাও জানেন নিশ্চয়ই। গোলাম আজমকে ক্ষমা করে নাই যেহেতু, কিন্তু শাহজিজকে ক্ষমা করছিল। শাহজিজকে ডাইকেও নিয়েছিল আওয়ামী লীগে যোগদানের জন্য। তো শাহজিজ সেটার জন্য রিগ্রেটও ফিল করছে। সে ওই সময় বলছে যে ঠিক আছে, পাকিস্তানের পক্ষে ছিলাম, হ্যাঁ, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে মেনে নিয়ে সে পরবর্তীতে রাজনীতি করছে। দ্যাটস ওয়াই ইনক্লুসিভ পলিটিক্সের স্বার্থে সেখানে জিয়াউর রহমান কিন্তু সবাইকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে। শাহজিজ বিএনপির সাথে মনে করছে যে না, বিএনপি দলটা এটাকে ওন করে, সো আমি এর সাথে আছি। জামাতও তো সেম কথা বলে না, এখন জামাত সেম কথা বলে, কিন্তু তারা বলে হচ্ছে যে আমরা বর্তমান যারা জামাতের জেনারেশন আছে, শিবির যারা করে, তারা বলে হচ্ছে আমরা 1971 সালকে মেনে নিয়েই রাজনীতি করছি, 1971 সালকে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করেই আমরা রাজনীতি করছি। যেটা উপায় নাই তো, আমি আপনাকে একটা কথা বলি কি, কাগজে কলমে আপনি বলা, আরেকটা হলো আনঅফিশিয়ালি। আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আনঅফিশিয়ালি বলে যে এটার পক্ষে ছিল, এবং আনঅফিশিয়ালি সেই জিনিসটাকে জাস্টিফাই করা। আপনি আজকে এখানে একটা বারুদ মারেন না, আমি যদি এখান থেকে বলে যাই যে গোলাম আজম রাজাকার ছিল, আপনি দেখবেন যে কমেন্ট বক্স আইসে এটাকে ডিফেন্ড করার জন্য বহুত জন আমার মানে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে, এবং আউট অফ কনটেক্সট। যেটাকে আপনাদের ভাষায় বট বাহিনী, ওইটাই বট বাহিনী, সম্মিলিত আক্রমণ। আপনি ধরেন এখানে একটা বলে গেলাম, একটা বারুদ মেরে দিয়ে গেলাম, দেখবেন যে আপনি এই কনটেক্সটে বলবেই না, ও এসে অন্য কনটেক্সটে কথা বলবে। তার মানে ওর ভিতরে লাগছে। লাগে কার ভিতরে বলেন? যার ভিতরে রিগ্রেট থাকে, যার ভিতরে শুধরানোর ইয়ে থাকে, ইন্টেনশন থাকে, তার তো লাগে না। আপনাদেরকে চাঁদাবাজ বললে আপনাদের লাগে কেন? মানে এটাও তো তারা প্রশ্ন করতে পারে ভিডিও দেখার পরে, রাইট? তখন আপনি কি বলবেন? ভাই আমি তো সেটাই বললাম যে আপনার যদি ওই মানে আপনি যদি আসলেই যদি হয়ে থাকেন, তাহলে আপনার লাগবেই। আচ্ছা, লাগবে না? আবার যদি এমন হইতে পারে, ধরেন আপনি যদি আউট অফ কনটেক্সট, ধরেন আপনি আমাকে যদি চাঁদাবাজ বলেন, ভাই আমি আপনি কি বলতে পারি? দুইটা, একটা হচ্ছে সাইলেন্স, কারণ নীরবতাই আপনার সবচেয়ে বড় জবাব, কারণ আমি তো এটার সাথে জড়িত না, কোনো প্রমাণও নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ মুক্ত রাখছে। আরেকটা হইলো আমি আপনাকে এটাকে লজিক্যালি ডিফাইন করতে চাই। নিশ্চয় আরিফ ভাইকে আমিও চিনি, আপনি এরকম নয়, কিন্তু আপনার বৃহত্তর সংগঠনের ব্যাপারে যেটা দাবি করা হয় বা বলা হয়, সেটা অনেক নেতা স্বীকারও করছে যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় সমস্যা আছে। অবশ্যই, তো এগুলো বন্ধ করার জন্য আপনাদের নিশ্চয়ই পদক্ষেপ আছে। এই ব্যাপারে আমাদের দলীয় তো একটা পদক্ষেপ আছে, প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারগুলোতে খুবই সিরিয়াস। জিরো টলারেন্স, দুর্নীতি এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, এগুলোর ব্যাপারে জিরো টলারেন্স নিতে বর্তমান সরকার রয়েছে। এবং বর্তমান সরকার আপনারা হয়তো জেনে থাকবেন, যেহেতু সাংবাদিকতার সাথে আছেন, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু একটা তালিকা করা হচ্ছে, চিহ্নিত চাঁদাবাজদের, চিহ্নিত দখলবাজদের, চিহ্নিত মরিচ চক্রীদের একটা তালিকা করা হচ্ছে। তাদের ব্যাপারে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা ডিক্লারেশন আসবে, সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। এই ব্যাপারে আমি আপনাকে বলে দিতে পারি, অনেক একদম এই আলোচনার শুরুতে আমি আপনাকে একটা কথা বলেছিলাম হবসের ভাষায়, যে হিউম্যান বিইং ইজ কম্বিনেশন অফ গ্রিড অ্যান্ড গ্র্যাভেজ। মানুষ অনেক কিছু চায় করতে, এবং সে সেটার প্রতিফলন ঘটায় সমাজের ভিতরে, কোনো সংগঠনের নামে কিংবা সংগঠনের নাম ছাড়া ব্যবহার করে। সে তার পাওয়ারকে ব্যবহার করতে সিদ্ধহস্ত, ইন্টেন্ট টু প্র্যাকটিসিং পাওয়ার, এটা তার একটা সহজাত প্রবৃত্তি, সেটা সে করতেই চায়। সো সেটা সে করতে গিয়ে অনেক সময় সংগঠনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এবং এই ব্যাপারে সংগঠন জিরো টলারেন্স। আপনি চাঁদাবাজির সাথে বিএনপির সম্পৃক্ততা নিয়ে যেমন কথা হচ্ছে, সেটার প্রতিকার করার জন্য যে বিএনপি যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, সেটা নিয়ে তো যারা বলছে তার কথা বলতেছে না। 4,500 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, শুধু চাঁদাবাজি না, যে কোনো ধরনের অন্যায় বা সাংগঠনিক যেই বিধিবিধান আছে, রুলস আছে, শৃঙ্খলা আছে, সেগুলোকে ভায়োলেট করার কারণে। সংগঠন তো আপনাকে বলে নাই যে ছাত্রদল করবি মানে হচ্ছে অমুক জায়গায় গিয়ে দখল করবি, এটা তো সংগঠন বলে নাই। যে সংগঠন এমনও ঘটনা ঘটছে, আপনি অবাক হবেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই। একটা উপজেলায় একজন ছাত্রনেতা, ওখানে জীবনে কোনোদিন মানে বিগত 15 বছরে কোনোদিন ছাত্রদলের অফিস করতে দেওয়া হয় নাই, বিএনপির অফিস খুলতে দেওয়া হয়নি। সেখানে একটা ছেলে গিয়ে একটা অফিস খুলেছে 5 তারিখের পরে। এই অফিস খোলার অপরাধে তাকে হচ্ছে আপনার বহিষ্কার করে দেওয়া হয়েছে। সংগঠনের রুলস ছিল যে 5 তারিখ হয়ে গেছে, সাইলেন্ট থাকো, এখনই অফিস টফিস খোলার দরকার নাই। ও কিন্তু কারো জিনিস দখল করে নাই, কিছু করে অফিস খুলছে সংগঠনের কার্যক্রম চালানোর সাথে, কিন্তু সে সংগঠনের রুলসটা ভায়োলেট করছে। আচ্ছা আচ্ছা,
দ্যাটস ওয়াই তাকে বহিষ্কার করা হয়েছে। তো এই ধরনের ঘটনা তো আমরা প্রশ্রয় দেইনি। 4,500 নেতাকর্মীকে তো বহিষ্কার করা হয়েছে। আমি সেটা বললাম যে 4,500 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে তো কথা আসছে না, শুধু চাঁদাবাজি করতেছে। কিন্তু সেটার ব্যাপারে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, তখন তো আমরা ক্ষমতায় ছিলাম না, এখন তো ক্ষমতায় আসছে, সরকার গঠন করতে পারছে, এখন তো আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। তো সেগুলো নিয়েও কথা বলা হোক। আরিফ ভাই, আপনারা ডাকসু নির্বাচন এবং রাকসু নির্বাচন, জাকসু নির্বাচনে আপনারা ইসলামী ছাত্র শিবির ভূমিদস জয় পেয়েছে, আপনারা হেরেছেন। আপনারা কি মনে করেন যে ছাত্রছাত্রীরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে? প্রত্যাখ্যান করে নাই, আবার যদি দালিলিকভাবে বলেন তাহলে হয়তো বা প্রত্যাখ্যান করছে, কিন্তু প্রত্যাখ্যানটা ব্যাপারটা আসলে এমন না। দুইটা কনসেপ্ট আছে এখানে। প্রথমত হচ্ছে ছাত্র শিবির যেই প্রক্রিয়াতে ডাকসুতে গিয়েছে বা ছাত্র সংসদ নির্বাচনে গিয়েছে, এবং ছাত্রদল যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র সংসদ নির্বাচনে গিয়েছে, দুইটার পার্সপেক্টিভ, দুইটা সার্কামস্টান্সেস একেবারে ভিন্ন। কেমন? ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাস ছাড়া ছিল, আচ্ছা, যে কারণে ছাত্রদলের কমিটিগুলো ক্যাম্পাসে অ্যাক্টিভ কার্যক্রম, যেটা আপনারা শিক্ষার্থীদের কল্যাণে যে সকল কার্যক্রম করার দরকার ছিল বা করার ইচ্ছা ছিল, সেগুলো তারা করতে পারে নাই। যেমন উদাহরণস্বরূপ আপনাকে আমি যদি বলি, যেমন 2022 সাল, 2022 সালের 27 সেপ্টেম্বর আমরা তৎকালীন ঢাবি ভিসি আক্তারুজ্জামানকে মানে নতুন কমিটি গঠন হওয়ার পর আমরা বললাম যে তাহলে আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে যাবো, এটা একটা আনুষ্ঠানিকতা, সৌজন্যতা। উনি আমাদেরকে সময় দিলেন 3:30টার সময়। আমরা ওনার জন্য বেশ বড় একটা ফুলের তোড়া, মানে ফল মিষ্টি এগুলো নিয়ে আমরা রওনা দিলাম। বেশি না, আমরা 30-40 জন গেলাম। আমাদেরকে বলা হয়েছে যে মানে 30 জনের উপরে যেন আমরা না যাই। প্রথমে 4 জন 5 জনে বলতে, আমরা বার্গেন করে 30 জন বলছিলাম। তো আমরা এর মধ্যেই গেছি। হয়তো আমাদের সাথে আরো 2-1 জন মানে সাংবাদিক ছিল ওখানে অনেকে। আপনার 2000 ছাত্রলীগ আমাদের উপরে অ্যাটাক করছে। আমি সেখানে আহত হয়েছি, রাস্তায় ফেলে তৎকালীন মানে আমাদেরকে কি বলে এটা, ব্রুটালি আমাদের উপর টর্চার। আমার মাথায় 13টা সেলাই ওই দিনের মাইরে। তো আমাদের জন্য মানে ক্যাম্পাসগুলো এতটা নিষিদ্ধ ছিল। তো সেখানে আমরা যখন রাজনীতি করতে পারি না, সেখানে শিক্ষার্থীদের জন্য কিছু করা তো আমাদের জন্য টাফ ছিল। যে কারণে আমাদের যেটা গ্যাপ তৈরি হয়েছে, এটা একাডেমিক জায়গাগুলোতে আমাদের স্পেস ছিল না, গ্যাপ ছিল। শিবির তো করতে পারে না, শিবির গুপ্ত ছিল। আমি বলতেছি সেই আনসার তো দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, একাডেমিক জায়গাগুলোতে আমাদের গ্যাপ ছিল, স্পেস ছিল না, আমরা কাজ করতে পারিনি। ঠিক আছে, সংগঠনের নামে কিংবা সংগঠনের নাম ছাড়াই, যেহেতু আমরা ওপেন ছিলাম, ধরেন আমি ফারহান আরিফ, ক্যাম্পাসে গেলে সবাই জানতো এটা ছাত্রদল। আমাকে কিন্তু ক্যাম্পাস থেকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ সবাই জানে এটা ছাত্রদল। আমাকে ছাত্রলীগ ধরছে, ধরে আমাকে অ্যারেস্ট করে পাঠাই দিছে, জানে যে এটা ছাত্রদল ওপেন। তা আমি তো ওখানে গিয়ে ছাত্রদের জন্য কিছু করতে গেলেও তো আমার মারতো, যেহেতু ওপেন। তো এইটা আমরা করতে পারি নাই, বিধায় আমরা ছাত্রদের সাথে আমাদের সেই রকম এঙ্গেজমেন্টটা আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের লিমিটেশন, অর্থাৎ আমরা কাজ করার সুযোগটা পাই। আমরা কাজ করেছি হয়তো বা 6 মাস 1 বছর, এবং সেখানে আমাদের যারা নির্বাচন করেছে, মোটামুটি আমি মনে করি যে আমাদের জন্য এটা ভালো রেজাল্ট এই অল্প কয়েকদিনে। এবং এর মধ্যে আমরা চাকসুতে কিন্তু একটা পদ জিতেছিও, এবং বিভিন্ন জায়গাতে কিছু সম্পাদকীয় পদও আমরা জিতে আসছি। বাট শিবিরের যেটা ঘটেছে, তারা কিভাবে ভালো করেছে, চাকসুতে তো আপনারা জিএস পেয়েছেন। হ্যাঁ, শিবিরের যেটা করেছে এবং তারা যেভাবে ভালো করেছে, এটা ভালো করার পিছনে 2টা কারণ। একটা হচ্ছে, আপনি যদি ডাকসুর যে ভিপি এবং জিএস হয়েছে, আপনি যদি লক্ষ্য করে থাকেন, তাদের নামে কিন্তু জয় বাংলা স্লোগান আছে, ছাত্রলীগের প্যাডেও কিন্তু তাদের নাম আছে। এখন এটা কি অপরাধ? প্রথমত এই অপরাধ না, এটার উত্তর অনেক আগে দেওয়া শেষ। যেই ঘটনা ঘটেছে, তারা কিন্তু ক্যাম্পাসে ছিল। ধরেন আপনি যদি 5 বছর ক্যাম্পাসে থাকেন, 3 বছরও যদি আপনি ক্যাম্পাসে, আপনার একটা অনুসারী বন্ধু বান্ধব তৈরি হয় না, সিনিয়র জুনিয়র তৈরি হয় না, একটা কমিউনিকেশন হয় না। এই কমিউনিকেশনটা আপনার ভিতরে ছিল, যে কারণে আপনাকে 10টা মানুষ চিনতো, আমাকে চিনতো 1 জন, বা চিনতোই না, কিন্তু আপনাকে চিনতো 10 জন। তাহলে 10 জন মানুষ ভোট দিবে কাকে? যাকে চিনে তাকেই দিবে, যাকে চিনে না তাকে তো দিবে না। এইটা তাদের ছাত্রলীগের ভিতরে থেকে তারা রাজনীতি করছে গুপ্ত অবস্থায়, যে কারণে তাদের একটা নেটওয়ার্কিং তৈরি হয়েছে, এবং এটা তারা এই সুবিধাটা তারা নাম্বার 1 গুপ্ত রাজনীতির মানে গুপ্ত রাজনীতির সুফল আছে। তাহলে তো গুপ্ত রাজনীতি আপনাদেরও করা উচিত ছিল মেবি। আর সেকেন্ড, আমি আরো কিছু ব্যাপার আছে। সেকেন্ড একটা হচ্ছে প্রি ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখানে কিছু ম্যানিপুলেশন আছে। যেমন ধরেন 5 আগস্টের পরে এমফিল যে প্রজ্ঞাপনটা হয়, সেখানে ছাত্র শিবির, এটা আমাদের কাছে যত মানে তথ্যপাত্য আছে, ছাত্র শিবির এমফিলে আপনার ভোটার বৃদ্ধি প্রকল্প হিসেবে এটাকে নিয়েছিল, এবং সেখানে তারা সাবেক শিবিরের যত নেতাকর্মী আছে তাদেরকে এমফিলে ভর্তি করানো হয়েছে। এটা আপনাদের মাথায় আসে না? আমাদের মাথায় এই ধরনের কৌশল, নীতি কৌশল এগুলো আমাদের মাথায় ঠিক সেভাবে আসে নাই। তো তারা হচ্ছে সাংগঠনিকভাবে এই কাজটা করেছে, এবং এটা 1000+ মেবি।
বা অনেকে বলে আবার moralist। জামাতে তো ন্যাশনাল ইলেকশনে দেখা গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় এগুলাই এইটাই হ্যাঁ। মানে আমি বললাম না এটা প্রিডিকশন বিএনপি ইঞ্জিনিয়ারিং। করে না কেন? এইটার উত্তর আমি আপনাকে একটু পরে দিচ্ছি। আমি এই সামারিটা করে আপনাকে আমি এক লাইনে জি বলে জি দেবো উত্তরটা। জি এটা হচ্ছে কি, নিশ্চয়ই। কৌশলটা করে তারা হচ্ছে 2-2.5 হাজার ভোট তারা এভাবে ঢুকানো হয়েছে এবং এটা তাদের একটা ভোট ব্যাংক হিসেবে কাউন্ট হয়েছে, কাজ করছে। হুম আরেকটা হচ্ছে 5ই আগস্টের পরে ক্যাম্পাসের ভিতরে একটা আবহ তৈরি করা হয়েছে যে জামাত শিবির বর্তমানে দেশের একটা নিয়ন্ত্রণ অবস্থায় আছে। কিছু ভালো কাজও তারা করছে, আমি অস্বীকার করবো না, কিছু শিক্ষার্থী বান্ধব কাজ করে গেছে। তো তারা এটা দেখাইছে যে আমরা এরকম এরকম। আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি ইমামতি করছে, খারাপ কিছু না, ইমামতি করছে, ইটস গুড। উনি একদিন ইমামতি করছে কিন্তু হুম আর কখনো করে নাই। ইটস এ সিম্বল, মানে হুম। সিম্বলিকলি দেখাইছে যে এই মানে আমরা এখন মানে একটা পরিবেশ তৈরি হয়েছে, মানে জামাত শিবির কেন্দ্রিক একটা পরিবেশ মানে তৈরি হয়েছে, ইসলামপন্থীদের। ইসলামপন্থী একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা সবাই হুম এই মানে আপনি হচ্ছে কি এই ধরনের আবহ তৈরি করে দাও। আপনি বার্সা রিয়ালের খেলা দেখেন? হুম মাঝে বার্সা মাঝে। রিয়ালের খেলা যদি আপনি দেখেন ক্লাসে, দেখবেন রিয়ালের মাঠে যদি যায় তাহলে দেখবেন যে সেখানে ওই দর্শকের চাপে রিয়াল জিতে যায় অনেক সময়। আবার বার্সার মাঠে গেলে দর্শকের চাপে বার্সা জিতে যায়, কিন্তু আবহটা থাকে, ঘরের মাঠে ভালো খেলার আবহ এটা থাকে। তো একটা ঘরের মাঠ তৈরি করে ফেলছে এবং সেখানে এই দর্শক সারি থেকে যে আবহ, মানে একটা বিশাল একটা প্রেশার ক্রিয়েট করা, আবহ তৈরি করা, এর মাধ্যমে অনেকে হয়তো বা ভোটটা দিয়ে ফেলছে। তো এইটার পরিণতিটা পরবর্তীতে আরো রিফ্লেক্ট হবে যদি এটা সাস্টেইন করে, বা না করলে তো নাই। তো এটা হচ্ছে এক ধরনের প্রি ইলেকশন ইঞ্জিনিয়ারিং, একটা ধরনের ম্যানিপুলেশন করা, এগুলা করে একটা আবহ তৈরি করে তারা এই সফল হয়েছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, ওয়েলকাম দেম। বাট আমাদের যেই অর্জন সেটাকে আপনি ব্যর্থতা বলতে পারবেন না। আমাদের যারা প্রার্থী আছে তারা মোরলেস অন অ্যাভারেজ 5,000 ভোট ক্যারি করতে পারছে এবং সেটা এই 6 মাস 1 বছরের ভিতরে, মানে সীমিত জায়গা থেকে, সীমাবদ্ধ জায়গা থেকে তারা, এটা আমি মনে করি যে এটা খুব একটা ভালো একটা রেজাল্ট। এবং চাকসুতে এজিএস হওয়া, আর কিছু সম্পাদকীয় পদ পাওয়া, ডাকসুতে কয়েকটা জায়গাতে এই হলগুলাতে কিছু পদ পাওয়া, সামনে এটাই। আপনারা কেমন ভালো করতে পারেন? ইনশাল্লাহ আমি প্রত্যাশী যে যেহেতু আমাদের এখন কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে, সো এখানে কাজগুলো কিভাবে হবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথমত হচ্ছে আপনার রাজনীতিটাই প্রধান যদিও, কিন্তু রাজনীতিতে জীবনকে, আমি কিছুক্ষণ আগে যখন বলছি, জীবনকে এখানে সম্মিলন ঘটাতে হবে। আপনি যদি শুধু রাজনীতিটা করেন, আন্দোলন করব, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবো, হুম তারপর হচ্ছে সরকার গঠন করব, রাষ্ট্র চালাবো, এটা একটা পার্ট। হুম এর পাশাপাশি যেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য পলিসি বেসড পলিটিক্স দাঁড় হুম করানো। হুম হুম যে একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা একটা কলেজে ভর্তি হয়েছে বা একটা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তার ক্যারিয়ারটা কি হতে পারে সে ব্যাপারে একটা ওরিয়েন্টেশন দেওয়া, সে ব্যাপারে কিছু প্রোগ্রাম, কর্মসূচি, কার্যসূচি দেওয়া, শিক্ষার্থীদের কল্যাণে কিছু কাজ করা। হুম এখন আপনার বর্তমানে যারা আমাদের এই যে জেনারেশন জি, যেটা এই প্রজন্মের ভিতরে একটা বড় রকমের একটা আহ, অনেক সফলতার মাঝখানে একটা বড় রকমের একটা খারাপ সংকেত আছে, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। আপনি দেখবেন এখনকার মোটামুটি 50-60% এই জেনারেশনের ছেলেপেলে ডিপ্রেশনে ভুগতেছে, অ্যাংজাইটিতে ভুগতেছে। ওয়াই? ঠিক আছে, এই এই যে আহ, পরিবারগুলা আপনার অনুপরিবার হয়ে যাওয়া, ডিভাইস কেন্দ্রিক নির্ভরতা, এইসব কারণে নানা ইস্যুজ আছে, এগুলোর কারণে একটা মানসিক দুরবস্থা তৈরি হচ্ছে। তো এটা কিন্তু একটা বিগ কনসার্নের ইস্যু। একজন শিক্ষার্থীর মেন্টাল হেলথের জন্য আমরা কি করতে পারি, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে এই জায়গাগুলোতে কিছু কল্যাণমুখী রাজনীতি করা, পলিসি বেসড পলিটিক্স যেটাকে বলি আমরা, পলিসি তৈরি করে দেওয়া, এগুলো যদি করা যায় শিক্ষার্থীদের জন্য, কালচারাল অ্যাক্টিভিজমের সাথে শিক্ষার্থীদেরকে এবং পলিটিক্যাল পার্টিকে একসাথে রান করা। একই সাথে আপনি যদি বলেন এখনকার আমরা এই সময়টাকে কি বলি, এইজ অব আইডিয়া বলি, কারণ আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের হুম সময়টাতে বাস করতেছি। এখন কি কিসের সময়? আপনি দেখেন এখন এআই এর একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি, বায়োটেকনোলজির একটা বিরাট একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে হুম পাচ্ছি। এই বায়োটেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই প্রভাব, ইনফ্লুয়েন্স, আপনার বায়ো এগ্রিকালচারাল যে ইঞ্জিনিয়ারিং এর প্রসেস, স্বাস্থ্যখাতে যে ডেভেলপমেন্ট, শিক্ষাখাতে যে সমস্ত উদ্ভাবনী যে সমস্ত প্রকল্পগুলো আসতেছে, এই প্রত্যেকটা জিনিসের সাথে আপনার পলিটিক্সটাকে, মানে আমি বলবো যে ছাত্রদলের পলিটিক্সটাকে যদি আমি অ্যালাইন করতে পারি এবং একটা প্যাকেজ আকারে যদি আমি সবার সামনে এটাকে উপস্থাপন করতে পারি, আই থিঙ্ক যে এইটা আমাদের আগামী দিনে যে সাফল্য, ছাত্র সংসদ বলেন কিংবা রাজনৈতিকভাবে বলেন, যে কোনো জায়গাতেই বলেন, রাজনীতির পাশাপাশি কনভেনশনাল পলিটিক্সের পাশাপাশি হুম। এই উদ্ভাবনী পলিটিক্সের সাথে যদি আমরা মার্জ করতে পারি, তাহলে ইনশাল্লাহ সাফল্য অবশ্যম্ভাবী। ফারহান আরিফ ভাই, আমরা একদম শেষের দিকে পডকাস্টের সর্বশেষ একটা আপনার কাছে জিজ্ঞাসা, সেটা হলো আমি মানে আপনাদের ওয়েবসাইট খোঁজার জন্য
খুব বেশি তোড়জোড় করে একদম বলা চলে যে খুব মানে সাহসী একটা অভিযান চালাইছি। কোনোভাবে ছাত্র দলের সেন্ট্রাল যেই মানে ওয়েবসাইট থাকার কথা, হুম। এটা কোনোভাবেই পাই নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ওয়েবসাইট পাইছি, কিন্তু কেন্দ্রীয় ছাত্র দলের কোনো ওয়েবসাইট নাই। বলা হয়ে থাকে ছাত্রদল দক্ষিণ এশিয়ার একটা অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন, ঐতিহ্যবাহী সংগঠন, সবকিছু আপনাদের মানে ইতিহাস ঐতিহ্য সবকিছু আছে। কিন্তু এই যুগে, এআই এর যুগে, আপনি এতক্ষণ বললেন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, একটা এত বড় ছাত্র সংগঠনের কিন্তু একটা ওয়েবসাইট নাই, এটা আপনাদের পশ্চাৎপদতা কিনা? আমি লিমিটেশনসকে স্বীকার করছি, এবং এটা এটা খুবই দুঃখজনক যে আমরা এখন এই জায়গাটাতে পৌঁছাতে পারিনি। তবে এটার পিছনে কিছু এক্সকিউজ আছে। আমি এটাকে এক্সকিউজই বলি, সরি এক্সকিউজ না, আমি এটাকে রিজন বলি, এক্সকিউজ বলা যাবে না। কারণ আমরা এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজটা কিন্তু অনেকবার শুরু করেছি, বাট আপনি যেটা জানেন যে নয়াপল্টন অফিসে আমাদের ডিসেম্বরের 2022 সালে একাধিকবার, শুধু লাস্ট 24 সালেও একাধিকবার কিন্তু আমাদের এই পার্টি অফিসগুলোতে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। সাঁড়াশি অভিযান চালানো, আমাদের সমস্ত ডিভাইস যা আছে সব কিছু নিয়ে গেছে। তো এইভাবে আমাদের কাজ যখনই একটু আগায় নিছি, তখনই আমাদেরকে হচ্ছে এই ধরনের স্বৈরাচারী এর মোকাবেলা করতে হয়েছে এবং আবার নতুনভাবে শুরু করতে হয়েছে। সো এভাবে আমরা একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছি। তারপরে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি, কিন্তু এটা এখনো একটা পর্যায়ে এসে পৌঁছেছে। হয়তো কিছু জটিলতা এখনো রয়ে গেছে, যে কারণে আমরা এটাকে এখনো আনুষ্ঠানিকভাবে এটাকে ইনোগ্রেট করতে পারি না। আমি নিজেও এটার সাথে ইনভলভ। আপনাদের প্রতিপক্ষ ছাত্র শিবিরের কিন্তু শক্তিশালী ওয়েবসাইট আছে, আছে, এবং ছাত্রলীগেরও ছিল। ছাত্রলীগ তো ক্ষমতা ভোগ করে গেছে, আর ছাত্র শিবির হচ্ছে মানে তাদের তো আর গুপ্ত আমলেও ছিল। আপনাদের ভাষায় আমি বললাম মানে গুপ্ত আমল যেটা, তাদের সেই সময় কিন্তু তাদের ছিল। অফিসে তাদের কি কনভেনশনাল কোন অফিস ছিল? আসলে ছিল না। তো তারা তো কাজ করেছে, ধরেন জানাজার মধ্যে গিয়ে মিটিং শেষ করে ফেলছে। আমার মনে আছে এক শিবিরের এক ছেলে, কি করতেছিলেন? না আমি জানাজায় যাই না, আমি এক শিবিরের ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে ভাই কি অবস্থা, গোলাম আজমের জানাজায় তোমরা হঠাৎ করে এত লোক কোথা থেকে আসলা? আজকে সমস্ত সংগঠনের ইয়ে ছিল। আচ্ছা, মানে ওরা তো আসে না, হঠাৎ করে গোলাম আজমের জানাজায় এত লোক কেন, কোথেকে আসছে? জানাজা তো এখানে তো আপনি এটা চাইলেও করতে পারবেন না। ওরা ওই দিনটাকে বেছে নিয়েছে, এই দিনে আমাদের সবার সাংগঠনিক মিটিং হয়ে যাবে। তো এরা তো এইভাবে কাজ চালাই গেছে। যাই হোক, যেভাবে চালাইছে এটা আমি খারাপ ভাবে, এটার পেছনে তো বাস্তবতাও ছিল, কারণ এদেরকে দাঁড়াইতে তো দেয় না, যেভাবে করবে আওয়ামী লীগ। ভাই দাঁড়াতে দেয় না, দাঁড়াতে চাইলে দাঁড়ানো যায়, এটা এমনও বলা উচিত না। ফকিরের পুলে 28 অক্টোবর 2023 সালে আমরা করলাম না, 28 অক্টোবর আমরা প্রোগ্রাম করলাম না, ফকিরের পুলে জামাত প্রোগ্রাম করছে না, সারাদিনে কিন্তু জামাত ছিল, খুব নিরাপদে বাড়িতে ফিরে গেছে। আচ্ছা, যাওয়ার সময় হয়তো কিছু লোকজন অ্যারেস্ট হয়েছে যারা হচ্ছে জেলে ছিল, কিন্তু একটা গুলি তাদের মিছিলে হয়নি, তো ওই প্রোগ্রাম হয়নি। যা হওয়ার আমাদের উপরে হয়েছে। আচ্ছা, আমাদের তো অনেকে চোখ কান মানে আহত হয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, কান মানে এখনো আমি ওই সময় জেলে গেছি, তো আমি দেখছি মানুষের মানে আহত অবস্থায় সে জেলে গেছিল। একটা ছেলের 3 মাস যাবত চোখের চিকিৎসা সে করাইতে পারেনি, কিন্তু ফকিরের পুলের থেকে কিন্তু তারা ঠিকই সেফ এক্সিট নিয়ে চলে গেছে। দাঁড়াইলে দাঁড়ানো যায়, বুক চিতিয়ে যদি আপনি দাঁড়াতে পারেন। ওয়েবসাইট নিয়ে আমি কথা বলছিলাম। তো এটা ডেভেলপমেন্টের কাজ চলছে এবং এটা আশা করি অতি শীঘ্র হয়ে যাবে। আমি নিজেও এটার সাথে ইনভলভ। আর ছাত্রদলের এমনিতে আপনার একটা স্ট্রং ফেসবুক পেজ আছে, এটা আপাতত ভালো। আপনি হয়তো ওখানে গেলে আমাদের সার্বিক যে তথ্যগুলো আছে এগুলো পাবেন, খুঁজে। মানে আপনি কি জিয়া সাইবার ফোর্সে আছেন? না, জিয়া সাইবার ফোর্স না, এটা জিয়া সাইবার ফোর্স তো একটা আমাদের সাবঅর্ডিনেট সংগঠন, এগুলা না। আচ্ছা, ছাত্রদলেরই একটা ফেসবুক পেজ আছে, আচ্ছা আচ্ছা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাম, আপনি সেটা ফলো করতে পারেন। আর ওয়েবসাইটটা ডেভেলপমেন্টের কাজ চলছে। আমাদের একটা ম্যাগাজিনও আছে, আমাদের একটা সংখ্যা ইতিমধ্যে বের হয়েছে, দল দীপশিখা নামে। আমি নিজে ওটা সম্পাদক মণ্ডলীর সদস্য। সো এটার আরেকটা সংখ্যা আনার কাজও চলছে, আগে চলছে। আমরা আমাদের লিমিটেশনগুলো আপনি জানেন, আমি এতক্ষণ বর্ণনা করেছি। এই লিমিটেশনগুলো পার হওয়ার সময় যেহেতু এসছে, আস্তে আস্তে এই জিনিসগুলো রিসাফল হবে। ইট উইল টেক সাম টাইম, জাস্ট নাথিং এলস। আমি আশা করি আমরা আশা করছি এবং দোয়া করছি খুব দ্রুতই ছাত্রদলের অভ্যন্তরীণ সংস্কার হোক এবং তাদের ভেতরে নতুনত্ব আসুক এবং তাদের ওয়েবসাইটটা খুব দ্রুতই ডেভেলপ হোক এবং নতুন কিছু বাংলাদেশের মানুষকে উপহার দিক। এটা আমরা আকাঙ্ক্ষা করি, প্রত্যাশা করি, দোয়া করি। এবং আপনাকে আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করছি ঢাকা ডায়েরির পডকাস্টের তরফ থেকে। আমিও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই একটা সুন্দর আয়োজনের সাথে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কথা বলে খুবই ভালো লেগেছে। একই সাথে
ছাত্রদলের জন্য আপনার উইশেস, এটা যেন আমরা আমাদেরও যেই লিমিটেশনসগুলো আছে সেগুলোকে কাটিয়ে উঠে আমরা যেন সেগুলোকে ছাত্রদলের একটা পরিপূর্ণ সংগঠন এবং একটা রোল মডেল সংগঠন হিসেবে দাঁড় করাতে পারি, সেই আকাঙ্ক্ষা আমাদের মধ্যেও আছে। আপনার আপনার যে প্রত্যাশা সেটা যেন বাস্তবায়িত হয়, সেই প্রত্যাশা আমিও রাখি। ধন্যবাদ সবাইকে।